Hello and welcome to Jago FM 94.4. This is me, Arjun Somrithi, and চলছে দ্য ভাইরাল শো brought to you by প্রাণ ফটো। আর আজকে আমি খুবই আনন্দিত, কারণ হয় না যে কিছু মানুষকে টেলিভিশনের পর্দায় দেখলেও বা সোশ্যাল মিডিয়ার পর্দায় দেখলেও মনে হয় যে খুব আপন, আর মনে হয় যে এই মানুষগুলো তো আমাদেরই সহকর্মী বা সহযাত্রী বা আমাদের অগ্রগামী অনেক কিছু। তো অনেক কিছু বললাম, আমি যদি এখন বিশেষণে বিশেষায়িত করতে চাই তাহলে আসলে পুরো প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। তার নামটাই হচ্ছে সবচেয়ে বড় একটা বিশেষণ। তিনি হচ্ছেন ইমতু রাতিশ, আমার খুবই পছন্দের একজন মানুষ। কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? আমি তো খুবই ভালো আছি, এবং মনে হচ্ছে না যে আজকে ফার্স্ট টাইম দেখা হচ্ছে, মনে হয় যে প্রতিদিনই টেলিভিশনের পর্দায় দেখি এবং মনে মনে আপনাকে জেলাস করি। আপনি কি জানেন? না, আমি জানি না। বিহাইন্ড দ্য সিন তোমাকে প্রথম যখন দেখলাম, আমি তুমি বলি, হ্যাঁ খুব ভালো হয়। হ্যাঁ, আপনি আনকমফোর্টেবল। তোমাকে দেখে তুমি যখন বললা যে প্রথম দেখা হলো, আমি খুব অবাক হয়েছি যে আমি জানতামই না যে তোমার সাথে আমার কখনো দেখা হয়নি। তাই মানে আসলে আমরা এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া আর টেলিভিশন মিডিয়ার একটা বাজে দিক। কারণ আমি তোমার সাথে এই প্রসঙ্গে কথা হওয়ার পরেই আমি এটা নিয়ে ভেবেছি। আমার স্কুল কলেজের ফ্রেন্ডরা, ভার্সিটির ফ্রেন্ডরা, আমি হিসাব করে দেখলাম কারোর সাথে আমার দেখা হয় না, কিন্তু আই ডোন্ট ফিল যে ওর সাথে দেখা হয় না। আজকে তোমাকে দিয়ে ওটা বুঝলাম। আর এবার বলো, মনে মনে কেন জেলাস ফিল করো? আচ্ছা, জেলাস ফিল করি হচ্ছে অনেক কারণে। প্রথমত তো টেলিভিশন খুললেই আপনি, মানে এমন কোনো টেলিভিশন নেই যেখানে আপনি কাজ করতেছেন না। তো ছোটদের তো একটু সুযোগ দিতে হয় না? এটা কোন খুললে, মানে কি তুমি কি ইঞ্জিনিয়ারিং করো, স্ক্রুড্রাইভার দিয়ে টিভি টেলিভিশন খোলো? খুললে তো আপনি ভেতরে ঢুকে থাকেন না, টেলিভিশনের পর্দায় আপনি। আচ্ছা আচ্ছা, আর পর্দায়। দ্বিতীয়ত হচ্ছে একজন ছেলে হয়ে কি দরকার এত ফর্সা হওয়ার? ও আচ্ছা, ওকে। Almighty may give you the answer. I'm not the person to give you the answer. ওকে, আর ফার্স্ট ওয়ান, এত কাজ কেন এখন? ও কি কি কাজ আচ্ছা, চলছে? আসলে এটা বলা হয়ে থাকে যে ব্যস্ততাই সুস্থতা। সেই অর্থে আমি ব্যস্ত থাকতে পছন্দ করি। এটা হয়তো কাজে থাকার একটা কারণ। আর কাজে থাকা কি বারণ যে ওটা বলতে হবে তোমায়? না, কারণ আমার মনে হয় কাজ বেশি থাকার কারণ হচ্ছে আপনি যোগ্যতা সম্পন্ন মানুষ। না, আমি তোমার সাথে এটা মানে অ্যাগ্রিলি ডিসঅ্যাগ্রি করছি, বিকজ মানে কাজ সংখ্যাতত্ত্বের দিক থেকে আসলে আমাদের উচিত না আর কি, যে তার অনেক মানে সে অনেক কাজ করছে তার মানে অনেক গুণী। আমি এটাতে একেবারেই বিশ্বাস করি না। বাহ, খুব চমৎকার। আর একটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম যে এই যে সৃষ্টিকর্তাকে এত সুন্দর করে ধন্যবাদ দিলেন, নিশ্চয়ই সৃষ্টিকর্তা আপনাকে যেভাবে সৃষ্টি করেছেন তেমনই তো থাকবেন। তারপরে হয় না যে কেন যেন মনে হয় ইমতু ভাইয়া প্রচুর মেইনটেইন করে, একেবারে ফেস প্যাক থেকে শুরু করে ফেসিয়াল প্যাক এবং আমি বলি, গ্লুটাথায়ন। আচ্ছা ঠিক আমি আছে, তো বলছি গ্লুটাথায়ন, তারপরে আরো আছে না কি যেন, ওই যে নায়াসিনামাইড সিরাম, বোটক্স, আবার কি পিলিন, এটা কি? এটা তো জানি না। হ্যাঁ হ্যাঁ, জানার আছে অনেক কিছু। আচ্ছা, কি করেন এগুলো? করেন এগুলো করি বলতে অফার আছে। আমরা যেহেতু মিডিয়া পার্সন, আমাদের উপর তো ফোকাসটা থাকে, তো আমাদেরকে বিভিন্ন অ্যাস্থেটিক ক্লিনিকগুলো আমাদেরকে অফার দেয় যে আসেন, কি কি করেন ফ্রি অফ কস্ট। তো আমি এই জায়গাটা একটু চালাকি করি। আমার কথা হচ্ছে যে আপনি আমাকে দিয়ে কাজ করাচ্ছেন, এটা নিশ্চয়ই ভিডিও করবেন। তো আপনি আমাকে কাজ করাচ্ছেন বিকজ সোসাইটিতে আমার একটা জায়গা আছে, রাইট? তো ওই জায়গার বিনিময়ে আমাকে ট্রিটমেন্ট বা সার্ভিস দিচ্ছেন, কিন্তু ভিডিও যে করছেন তার বিনিময়ে আমি কি পাচ্ছি? একদমই। সো আই ডিমান্ড মানি। পোষাইলে আমাকে ডাকে, আমি যাই, না পোষাইলে আমাকে ডাকে না। আর যে প্রশ্নের মূল প্রতিপাদ্য বিষয় সেটা হচ্ছে আমি করি কিনা। মানে খুব আদিক্ষেতা হয়ে যাবে আমি যদি বলি করি, কারণ আমি মানুষটা খুবই নিজের যত্নের ব্যাপারে খুব অগোছালো। আমি জাস্ট যেটা করি সেটা হচ্ছে খাবারটা আমি মেনটেন করি। আচ্ছা, শুধু খাবারটা আমি মেনটেন করি, না আমার ঘুম ঠিক আছে, না আমার মানে স্কিন কেয়ারের কোনো কিছু ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনার একটু খাবারটা যে মেনটেন করছেন, ডায়েট চার্ট, এবং আপনার যে রুটিনটা মেনটেন করছেন অগোছালো যেটাকে বললেন, সেটা কি একটু আমরা জানতে পারি? ডায়েট চার্টটা বলতে কিছু নেই আমার কিছু না আছে। যেমন ভাত না, ফাস্টফুড না, চিনি না, এগুলো আমার না। কিন্তু আমরা যে সমাজে বাস করি, আমাদের যে সামাজিক অনুষ্ঠান যেখানে আমাদেরকে উপস্থিত হতে হয়, বা আমার বাড়িতেও যেসব সামাজিক অনুষ্ঠানে সবাই আসে, তাদের জন্য তো ওই খাবারগুলো তৈরি করতে হয় যেগুলো আমার জন্য না। তো তখন আমাকে কৌশলী হতে হয় যে আমি আজকে কি খাচ্ছি, কালকে আমার কি কি খাওয়াটা বারণ থাকবে নিজের সাথে, ওই ব্যাপারটা আমি মাথায় রাখি। মানে আপনি কত বছর ভাত খান না, এরকম কিছু আছে? নট লাইক দ্যাট, যেটা বললাম যে আমি আজকে ভাতটা খেলে কালকে খাবারটা আমার অন্যরকম হয়ে যায়। আর আমার খুব মানে আমি মনে হয় আর 10-12 বছর পরে মনে হয়তো মনীষী হয়ে যেতে পারি, কারণ আমার খুব অল্প খেলেই আমি খুব মানে চাঙ্গা থাকি। ধরো
আজকে তোমার সাথে বসে দুটো পরোটা খেলাম, ঠিক হ্যাঁ। 24 ঘন্টা পরে আমার খিদা লাগে। এর আগে আমার খিদা 24 লাগে ঘন্টা না। কিছু খান না? খিদেই লাগে না, আমি খাবো কেন? আপনি অন্য কিছু দিয়ে পেট ভরেন নাকি? পানি, পানি? মানে পানিটাও কম খাই কিন্তু খাই, পানিটা খেতে হয়, পানিটা খাওয়া ভালো। বাহ! এইভাবে যদি প্রত্যেকটা বাঙালি থাকতে পারতো তাহলে তো মনে হয় যে এই যে ঐতিহ্যবাহী ভুঁড়িটা হইতো না সবার। তুমি নিজেকেই প্রশ্ন করো, আমি আসার পরে তুমি আমাকে কত কিছু অফার করেছো, আমি কি বলেছি তোমাকে উত্তরে? হ্যাঁ, খাবার অফার করেছিলাম। তুমি খাবার অফার করেছো, অফারের মধ্যে খাবারই তো অফার করবা। জি। আর আমি আমি কি উত্তর দিয়েছি সেটা তোমাকে জিজ্ঞেস করলাম। বলেছেন কিছু লাগবে না কারণ আমি বাসায় অনেক খাবার বসিয়ে এসেছি। চুলায়। চুলায় নাকি আপনি মাংস বসিয়ে এসেছেন? আজকে কি কি রান্না করেছেন? আজকে রান্না অন প্রসেস। আমি পডকাস্টের জন্য এখানে এসেছি। পুড়ে যাবে না মাংস? না না না, পূর্বে না। এখন তো ইন্ডাকশন ইলেকট্রনিক চুলার যুগ। আমি টাইমার দিয়ে এসেছি। হাঁসের মাংসটা আমি টাইমার দিয়েছি যে 40 মিনিটস, আর গরুর মাংসে 1 ঘন্টা 15 মিনিট আমি দিয়ে এসেছি। আর ফ্লেমটা অনেক কমানো ছিল, সো ডোন্ট ওয়ারি, ঠিকঠাক থাকবে। বাহ! আজকে বিশেষ রান্না বান্না করার কারণটা কি? আমি মানে আমার বন্ধুদের, আমি খুব ফ্রেন্ড ম্যাটেরিয়াল, বন্ধুদেরকে ভীষণ পছন্দ করি। অনেক দিন ওদের সঙ্গে দেখা হয় না। আমি ঢাকার বাইরে ছিলাম কাজের ক্ষেত্রে, পারপাসে আসলাম, এসেও আবার বিজি ছিলাম। আজকে অফ ডে ছিল, অফ ডে না, তোমার সাথেও তো আমার আজকে একটা মিটিং সেট করা। এর আগে পরে আমি ফ্রি, ও সবাইকে বললাম আয় বাসায় আয়। সো আমি নিজেই বাজার করি, নিজেই প্রিপেয়ার করি, নিজেই রান্না করি। সো সারাদিন আমি রান্নাঘরে ছিলাম, রান্নাঘর থেকে এখানে আসলাম। বাহ! আপনার ব্যক্তিগত লাইফ নিয়ে তো অনেক গুঞ্জন। তো আজকে এই কথাগুলো শোনার পরে অনেকে ভাবতে পারে যে ভাবি মনে হয় আপনাকে, মানে ভাবি মনে হয় অনেক কড়া। শাওন ভাবি হয়তো আপনাকে দিয়ে অনেক কাজ করায়, ও আচ্ছা, না রান্না বান্না করায়, না না, ঘর ঝাড়ু দেওয়ায়। আমরা কিন্তু কেউ কাউকে দিয়ে কোনো কাজ করাই না। ইভেন আমি এত বেশি পোলাইট হাজবেন্ড যে আচ্ছা। হ্যাঁ, ধরো আমি রাতে ঘুমাইনি, ভোরবেলা আমার বউটা ঘুম থেকে উঠছে, আমি কখনো ওকে ঘুম থেকে উঠাই না, আজ পর্যন্ত এটা হয়নি। খুব ইমার্জেন্সিতে আমি গিয়ে একবার ডাক দিয়েছি, শাওন জেগে আছো? ও যদি না উত্তর দেয়, বাস কেয়ামত হয়ে যাক, সমস্যা নেই, ও ঘুমাক। এটা আমার জন্য প্রযোজ্য, এটা ওকে বলা আছে, যা কিছু হয়ে যাক আমাকে ডাকবা না। খুবই চমৎকার। আচ্ছা, সজল ভাইয়ের সাথে আপনার কি কোনো মিল কেউ কখনো বলেছে? জায়র আলভির সাথে আমার কোনো মিল আছে তোমাকে কেউ বলেছে? আমি এর পরের নামটা এটাই বলতাম। বলা মানে হয় যে ঘটনাটা কি সজল বলেন আমার, তো? সজল ভাই আমার বড় ভাই, আর জাহের আলভি আমার যমজ ভাই। কিভাবে সম্ভব এটা? এটা আমি জানি না, এটা অনন্ত জলিল বলতে পারবে, কারণ অসম্ভবকে সম্ভব করা তো অনন্ত জলিলের কাজ। সো উনি বলতে তাই পারবেন এটা। বাট মানে মজার ব্যাপার হচ্ছে, সজল ভাইকে দেখে অনেক বলে এই তো কি খবর, আমাকে দেখে বলে সজল ভাই আমি আপনার অনেক বড় ফ্যান। আবার এই যে পলিটিক্যাল ইস্যুতে তো আমরা অনেক সময় আমাদের শিল্পীদের নাম জড়িয়ে যাই, কিছু করুক আর না করুক। তো আমি একটা মানে একটা ক্ল্যারিফাই করে একটা ভিডিও দিয়েছিলাম, ভিডিওটা গট ভাইরাল। ওটাকে আবার ক্লিপ বানায় বানায় দেখলাম রিলসের মধ্যে ছেড়ে লিখেছে, এবার কি এবার ব্যাখ্যা দিলেন অভিনেতা জাহের আলভি, মানে আমার ভিডিওতে লিখে লিখে দিয়েছে আর কি। আচ্ছা, এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। ধরেন আপনার কোনোখানে অবৈধ অনুপ্রবেশ করা উচিত বা কোনোখানে কোনো ধরেন বড় টাকার অ্যামাউন্ট ডাকাতি করা উচিত, সেখানে গিয়ে আপনি করবেন, করার পরে বলবেন আমার নাম জাহের আলভি। ও আচ্ছা, ওকে, খুবই ওভাবে চমৎকার। ভেবে দেখিনি। ক্রাইম মানে ছোট ক্রাইম করি, বড় ক্রাইম করার চিন্তা ছোট মাথায় ছোট নেই। ক্রাইমের মধ্যে কি কি আছে? ছোট ছোট ক্রাইম বলতে মাঝে মাঝে বউকে না জানায় বাসায় ঘরের ভিতরে স্মোক করি। আচ্ছা। তারপরে হচ্ছে কোন একটা বন্ধুর বাসায় গেছি, যেটা শুনলে ও মাইন্ড করবে, তো অন্য বন্ধুর নাম বলি। ও ও আচ্ছা। তারপরে মাইন্ড করবে কেন? মানে আপনার বউ কি ওর সাথে মেশা যাবে না এগুলো বলে দেয়? এটা না, নট লাইক দ্যাট। আমরা যেহেতু একসাথে থাকি, মানে সংসারটা তো শুধুমাত্র সংসার না, একদম। একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, একটা রেসপেক্ট করা, রেসপেক্ট টু ইচ আদার। তো ওই জায়গাটা থেকে আমার যদি মনে হয় যে ওকে ও খুব একটু কম পছন্দ করে, তো তখন ওকে একটু কম দেখায় মিশি আর কি। এই এই ক্রাইম, এগুলোই ক্রাইম। আর কিছু ছোট মানে crime আমি মানুষের সাথে বলেছি। কখনো করেন না? সব তো দেখলাম বউয়ের সাথেই করেন ক্রাইমটা। বউর সাথে ক্রাইম করবো বলেই তো বিয়ে করছি। আচ্ছা, খুবই চমৎকার। আচ্ছা, বুড়ো বয়সে জুয়ান থাকার কিছু টিপস যদি আমাকে দিতেন। ওটা বুড়ো হই, তারপরে আমি যদি টিপসগুলো জানতে পারি তখন জানাবো না। আচ্ছা, কিন্তু এই যে ছোটবেলা থেকে আপনাকে দেখে কিন্তু বড় হয়েছে, তখন আমিও ছোট ছিলাম, ছোটবেলা থেকে কাজ করি তো। কিন্তু চেহারাটা তো একই রকম আছে। হ্যাঁ, এটা কালকেও আমার বন্ধুরা বলছিল। আপনি একটু বলেন যে আপনার বন্ধুদের, হয়তো আমি যদি ভুল না করে আমি থাকি। আমার বন্ধুদের সাথে মিশি না, আমার সমবয়সী বন্ধুদের সাথে মিশি না।
আপনার বড়দের সাথে মিশেন নাকি ছোটদের সাথে মিশি, ছোটদের সাথে মিশেন? তাহলে বসটা বোঝা কিন্তু যায় আপনার না। সমবয়সীদের দেখেন তো টেসবুকে তো দেখেন, হ্যাঁ দেখি তো, মানে তাদের পরিচয় দিই না চুল যে ওরা আছে আমার বা পাকা বন্ধু। পেকের পুকে গেছে না, এরকম আছে? হ্যাঁ মানে ওরা মাঝে মাঝে তো আমি কনফিউশনে থাকি যে ওরা আমার বন্ধু না আমার বাবার বন্ধু। আচ্ছা। মানে এত এত ভাইটাল চেঞ্জ এদের মধ্যে। আমি এগুলো নিয়ে ভাবছি যে মানুষ কেন বুড়ো হয়ে যায়, মুটিয়ে যায়, বা ফ্রাস্ট্রেটেড, মানে ফ্রাস্ট্রেশনে আল্লাহ একটা চেহারা হয়ে যায় না এক সময়, চোখের নিচে রিঙ্কেলস, এইজ, হোয়াট এভার ইট ইজ। হ্যাঁ মানে যেটা প্রয়োজন নাই আর কি। এটা হওয়ার কারণ হচ্ছে কি, ওরা কিছু একটা, মানে অনেকে ভাবে যে আমার চাকরি হয়েছে তার মানে জীবনে সব কিছু পেয়ে গেছি, অনেকে ভাবে আমার বিয়ে হয়েছে সব কিছু পেয়ে গেছি, অনেকে হচ্ছে বাচ্চা হয়েছে তো সব কিছু পেয়ে গেছে। ওরা ছেড়ে দেয়, শরীর ছেড়ে দেয়, ভালো থাকা ছেড়ে দেয়, নিজের যত্ন ছেড়ে দেয়, যার কারণে কোন দিক দিয়ে যে কি বাড়ে কেউ বলতে পারে না আর কি। মানে পেছন দিয়েও বাড়তেছে, সামনে দিয়েও বাড়তেছে, ডানে বামে ঘাড়ে সব জায়গায় বাড়তেছে। মানে আমি যখন একটু ওভারওয়েটেড হয়ে যাই আমার তো মেজাজ খারাপ হয়ে যায়। স্টিল মানে তুমি যার সাথে কথা বলছো আমি এখনো ওভারওয়েটেড, তো এটা আমাকে স্ট্রাগল করতে হয়। আপনি ওভারওয়েট? মানে আচ্ছা। টু মি আর কি। মানে আমি আমার স্ট্যান্ডার্ড ওয়েটের লেস থাকতে পছন্দ করি, তো যখন ওটার চেয়ে 1-2 কেজি বেড়ে যায় সো দ্যাট মিনস আমার কাছে তো ওটা ওভারওয়েট না। আমার বউ বলে না ঠিক আছে, তুমি জীবনে বলবা আমারে, জীবনও বলবা না। আচ্ছা, একটা তো খাবার দাবার মেনটেন করছেন, আমি বলছিলাম প্রথমে যে অনেকগুলো সিরামের নাম বলেছি যেটা আপনি বুঝতেও পারেননি, তার মানে আপনি কখনো সিরাম ইউজ করেননি। এমনি রূপচর্চায় কি কি ব্যবহার করেন? রূপচর্চায় আমি একটা ডে ক্রিম ব্যবহার করি। ডে ক্রিমটা আমাকে দিয়েছে ডক্টর এজাজ ভাই। আচ্ছা, আমার যে র্যাশেস হতো অনেক, তো মানে বলেছে আমাদের অভিনেতা এবং হ্যাঁ, ডাক্তার এজাজ জি, ভাই। জি, জি। আচ্ছা, এবং এটা আমি মিডিয়াতে অনেক মানুষকে দিয়েছি, অনেক ছেলে মেয়ে মহিলা পুরুষকে দিয়েছি, সবাই উপকৃত হয়েছে। তাহলে আমাদেরকে নামটা বলে দেন, আমরাও উপকৃত হই। এটা নাকি ব্র্যান্ডিং আমি তোমাকে পার্সোনালি বলবো, Okay, মানে okay, এটা তো একটা okay. কোম্পানির কমার্শিয়াল একটা একদমই ইস্যু। তাই। হ্যাঁ টাকা আর ছাড়া কিন্তু কোনো ব্র্যান্ডের নাম বলা যাবে না। হ্যাঁ, টাকা ছাড়া গাছের পাতাও নড়ে না আজকাল। আর একটা নাইট ক্রিম আমি ব্যবহার করি, ওটাও আমার পিগমেন্টেশনের জন্যই, ওটাও ডাক্তার সাজেস্টেড। এই দুটাই মেডিকেটেড, এই দুটাই ব্যবহার করি। আর একটা মেডিকেটেড সানব্লক, যেটা আমি এই মুহূর্তে দেয়া, আচ্ছা, আমার মুখে এখন সানব্লক আছে, আমি সানব্লকটা দিয়ে আসছি, এখানে রোদ ছিল বাইরে যখন বাহ, আসছি। খুবই চমৎকার। আপনার সম্পর্কে দর্শকরা সবচেয়ে বেশি জানতে চায় এমন 3টা বিষয় নিয়ে কথা বলবেন বা প্রশ্ন আপনিই করেন, কি মনে হয় প্রথম প্রশ্ন কি হতে পারে? আসলে কি, মানে দর্শকদের সবসময় পার্সোনাল ইস্যু নিয়ে ওদের অনেক আগ্রহ থাকে। একদম। তবে আমি খুব সরি যে কিছু দর্শক খুব জাজমেন্টাল হয়, ওরা জানে না কিছু না, নিজের মন মতো করে বলে ফেলে একটা কথা। আগে কষ্ট পেতাম, এখন আর কষ্ট পাই না। অনেকে বলে যে কটা মেয়ের সাথে আমার প্রেম ছিল মিডিয়াতে, নায়িকাদের সাথে, এটা জানতে চায়। এটার উত্তরটা কি? এটা হচ্ছে মিডিয়াতে আমি কখনো প্রেম করিনি। আমার একটা বান্ধবী ছিল, আচ্ছা, ও ছিল মোর দেন ফ্রেন্ড লেস দেন গার্লফ্রেন্ড। ওয়েট, মোর দেন ফ্রেন্ড লেস দেন গার্লফ্রেন্ড, তাহলে এটা কি, মানে সংজ্ঞাটা এটাই কি হবে? এটাই নামে কি আসে যায়। মানে এখানে কি কি সুযোগ সুবিধা আছে? মানে সম্পর্ক কখনো সুযোগ সুবিধা দিয়ে হয় না, ওটা কি কি understanding বাণিজ্যিক আছে? হয়ে যায় তখন সম্পর্কটা। মানে একটা ব্যাপার ছিল ওর সাথে আমার, এখনো ও রাতের বেলা ড্রাঙ্ক হয়ে আমাকে ফোন করে, ফোন ধরলে আমার ইমতু কই, আমার ইমতু কই, অথচ ও আমার ওয়াইফের সাথে কিন্তু ওর ভালো বন্ডিং ছিল বেশি। আচ্ছা, খেপায়ও দিত, আমার বউকে অনেক খেপায় দিত। লাইক আমাদের ম্যারেজ ডে, আমরা পার্টিতে, মানে বাইরে পার্টি করবো যাচ্ছি, ও এসে ভাবি কি পরছো এটা, এই যে দেখো ইমতুর সাথে আমার কি মিল, আমরা প্ল্যান ছাড়াই কাপড় পরছি কিন্তু আমাদের কাপড় মিলে গেছে, তুমি কি বউ হইলা। তো এই ধরনের কথা বললে তো আমার বউ একটু মেয়েরা তো মাইন্ড সহ্য করবে। করার হ্যাঁ, কথা না। বাট আমার বউ সহ্য করেছে, কারণ আমার বউ ওকে বোঝে আসলে ও কেমন, ও একটু ঝগড়াটে কিন্তু মনটা অনেক ভালো। আচ্ছা, ও ঝগড়াটেতে থাকার কারণে এখন আমার লাইফে নাই আর কি। সে কি মনে মনে আপনাকে ভালোবাসে? মনে মনে না, প্রকাশ্যেই ভালোবাসে। এটা বলে? কেন বলবে না, মানে আমি তো বলেছি মোর দেন ফ্রেন্ড লেস দেন গার্লফ্রেন্ড, তার মানে তো আমাদের আপনি ভালোবাসেন? আই লাভ ইউ চলতো, স্টিল আই লাভ হার, ওকে আমি এখনো মিস করি। আচ্ছা, নো অফেন্স, ডেফিনেটলি আমি আমার সকল বউ এক্সকেও বাসায় মিস করি। ঢুকতে দেবে আপনাকে? আমার দুজনের চাবি আছে আলাদা আলাদা, সমস্যা নেই। সেটা না আছে, তাহলে এই সম্পর্কের মানে ইয়েটা কি হবে, মানে সে কি বিবাহিত নাকি অবিবাহিত? ও রিসেন্ট বিয়ে করেছে। তাহলে এটা কি কখনো পরিণতি হবে না? এই সম্পর্কটার পরিণতি কি তাহলে? ওই সম্পর্কের পরিণতি নাই তো, মানে ওই সম্পর্কটা তো সুইট, মানে তোমার তো দোয়া করা উচিত এরকম সম্পর্ক ঘরে ঘরে থাকুক। এটা তো পরকীয়া হয়ে যাবে। না না, প্রেম না তো আমাদের, আচ্ছা, তুমি তো বোঝো না, ভালো লাগা। এটা ভালোবাসা।
আমার একটা ভালোবাসা। লাইক আমি তোমাকে বুঝায় বলি, যেমন আমার ঘরের যে মেড বুয়া যে আসে, আমি জানি না সবার সাথে ওনার কি সম্পর্ক, সবাই সব মানে আমার ওয়াইফ ওনার নামে বিচার দেয়, আবার আমার পাশের বাসায় আমার ফ্রেন্ডরা থাকে, উনি ওখানে কাজ করেন, ওখানেও দেখি যে আমার ফ্রেন্ডরা ওনার নামে বিচার দেন, উনি এসে ফ্রেন্ডদের নামে বিচার দেন। কিন্তু আমার সাথে সম্পর্কটা একেবারেই আলাদা। উনি দরজাটা খুলে যখন আমাকে দেখে একটা মানে ভুবন ভুলানো একটা হাসি দিবে, এবং ওনার টোনটা বাচ্চাদের মতো হয়ে যায়, জানো জানো মানে ধরো আমার বউ বলতেছে খালা কেমন আছেন, জি ভালো আছি, আপনি কেমন আছেন, কিন্তু আমি যখন বলি খালা কেমন আছেন, জি ভালো, আপনি কেমন আছেন, এই আল্লাহটার সম্পর্কটা আমি সবার সাথে করি। আচ্ছা তো ওটার বিনিময়ে তো আমি ভালোবাসাটা পাই। আচ্ছা আচ্ছা, তার মানে একটা ভালোবাসার সম্পর্ক সবার সাথেই রাখেন। আউট অফ দ্য বক্স, মানে আমি একটা অন্যরকম সম্পর্ক করি, যাতে ওই মানুষগুলো আমাকে দেখলে মানে খুব আপন মানুষকে দেখলে যে এক্সপ্রেশনটা আসে, ওই এক্সপ্রেশনটা দেখার জন্য আমি অনেক কষ্ট করি, অনেক কিছু ইনভেস্ট করি, আমি সময়, অর্থ, কষ্ট, ডেডিকেশন, কেয়ার, প্যাম্পারিং, এগুলো আমি ইনভেস্ট করি, যার কারণে খালাকে কিভাবে প্যাম্পারিং করেন, মানে বুয়ার মাসি যিনি? যেমন ধরো আজকে আমার সাথে পার্টি আছে, সো ডেফিনেটলি আমি হাতে গুনে মাথা পিছু আমি রান্না করি না, আমি একটু বেশি করে রান্না করি, ওনার খাবারটা আমি প্রিজার্ভ করে রেখে দিই, সকালে এসে উনি নিয়ে যায়, কিন্তু তারপরে ওনাকে আমি একটা এক্সট্রা টাকা দিই, যেটা ওনাকে বোনাস হ্যাপিনেস দেয়। লাইক আমি তো ওনাকে চিকেন, বিফ আর রাইস দিলাম, আমি আরও 200 টাকা দিয়ে বলি যে আপনি সালাদ কিনবেন আর ডিম কিনবেন, কিনে এটার সাথে করে ছেলেকে নিয়ে জামাকে নিয়ে খাবেন। বাহ, খুব তো চমৎকার। এই ধরনের ছোট ছোট প্যাম্পারিংগুলো আমি করি। খুবই চমৎকার। আপনি রাতে খুব ভালোবাসেন এবং বিভিন্ন ধরনের রান্না পারেন। সবচেয়ে বেশি কোনটা ভালোবাসেন রান্না করতে? আমার বউকে দিয়েই বলি, আমার বউ আমার রান্নার আখনি বিরিয়ানিটা অনেক পছন্দ করে, এবং এটা খুব রেয়ার। আর আমার আখনি বিরিয়ানির রেসিপিটা আসলে একটু ডিফারেন্ট, মানে আমি আমরা কি একটু শুনবো আখনি বিরিয়ানির রেসিপি? আখনি আখনি শব্দটা, আখনি? হ্যাঁ আখনি, আখনি হ্যাঁ হয়েছে? হ্যাঁ আচ্ছা। আখনি তো আমি যদি ভুল না করি এটা একটা পার্সিয়ান শব্দ, এবং আখনি হচ্ছে কাশ্মীর বা পাহাড়ের যে বড় বড় গরু থাকে ওই গরুগুলোকে বলে আখনি। আচ্ছা, ওই গরুর মাংস দিয়ে যে বিরিয়ানিটা হয় ওটাকে বলে আখনি বিরিয়ানি। পান কোথায় ওই গরুর মাংস? না ওই গরু তো পাই না, আমি তোমাকে একটু ইতিহাসটা বললাম। চট্টগ্রাম আর সিলেটে আখনি বিরিয়ানিটা ফেমাস, কিন্তু সিলেটের আখনি বিরিয়ানির রেসিপি আলাদা, চট্টগ্রামের আখনি বিরিয়ানির রেসিপিটাও আপনি আলাদা। তো চট্টগ্রামের ছেলে। হ্যাঁ আমার বাবা মার ছেলে, আমার বাড়ি চিটাগং আর কি। বাড়ি কোথায়? চিটাগং। চিটাগাং। আচ্ছা, তাহলে চিটাগাংয়ের আখনি বিরিয়ানির রেসিপিটা একটু বলেন। এটা কিন্তু ডিফার করে, আমি কিন্তু বলেছি আমার আখনি মানে সাধারণত আখনি বিরিয়ানিটা সিদ্ধ চাল দিয়ে হয়, এটা ফার্স্ট। গরু মাংস দিয়ে করতে হয়। দ্বিতীয়ত হচ্ছে চাইলে এই বিরিয়ানিতে অনেকে বুটের ডাল দেয়, এটা যার যার খুশি। অনেকে এটার মধ্যে কিশমিশ দেয়, বাদাম দেয়, এটাকে একটা মানে খুব রিচ ফুড বানিয়ে ফেলে। আর আমি যেটা করি সেটা হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানির কিছু টিপস আমি চুরি করে এটাতে আমি অ্যাপ্লাই করি, যার কারণে এটার ইনগ্রেডিয়েন্টসটা একেবারে মানে টেস্টটাই পুরো চেঞ্জ হয়ে যায়। তোমার লোল পড়ছে মনে হয়, তোমার না, খিদা আমার পেয়ে গেছে। খেতে ইচ্ছে করছে, খুব ক্ষুধা লাগছে। এত সুন্দর করে বলছেন। তাহলে আমি চিন্তা করছি আপনি এত ভালো রান্না পারেন, এত ভালো শেফ, আপনি কেন আসলে মিডিয়াতে আসলেন? আপনি তো শেফও হতে পারতেন। আমি অনেক কিছুই করতে পারতাম। আমি যখন তর্ক করি আমার বউ বলে তুমি আইনজীবী হলে ভালো করতা। আচ্ছা। আবার আমি যখন পলিটিশিয়ানদের সাথে টিভি শো করি তখন আমি এমন এমন সাল তারিখ নেতার নাম ধরে যখন বলি উনি এত সালে এটা বলছিলেন, অত সালে ওটা বলছেন, তখন ওনারা বলে যে তো তুমি এখানে কি করতেছো, তুমি আমাদের দলে জয়েন করো বা তুমি রাজনীতিতে জয়েন করো। আবার আরও অনেক কিছু আছে যেগুলোতে ভালো করলে বলে যে এটাই করো এটাই করো। তো আসলে মাল্টি ট্যালেন্ট। ডেস্টিনেশন তো একটা ব্যাপার আছে, ডেস্টিনি তোমাকে নিয়ে যাবে, তুমি যেটা যে জায়গার ওখানেই নিয়ে যাবে। আমি আজকে যে জাগো এফএমে আসলাম, তোমরা আমাকে খুঁজে আনছো না, একদমই একদম। সো আমার পুরো লাইফটাই এরকম, আমি যাই করি ওরা আমাকে খুঁজে খুঁজে নেয়। আচ্ছা, রান্না এত ট্রাই করেন নিশ্চয়ই, ভিডিওস গুলো দেখা হয় রান্নার। সো কেক আপার কখনো রেসিপি ট্রাই করেছেন কিনা? নুডলসের সাথে মুরগির যে রেসিপিগুলো ওগুলো। কে কাপু একবার আমাদের একজন সিঙ্গারের সাবেক ওয়াইফ এবং সাবেক মডেল, এখন উনি দুবাই থাকেন, নামটা বলছি না, উনি একটা রান্না করছিলেন রেসিপি। তো উনি সম্ভবত রান্নাটা মানে ডেজার্ট আইটেম করবেন তার আগে উনি দুধ গরম করছিলেন পাতিলে। তো তখন কেকা ফেরদৌসী এমন একটা বাজে কথা ওনাকে বলেছেন, মানে কথাটা ডাবল মিনিং হয়ে গেছিল আর কি। উনি কি সুন্দর করে, বলেছিলেন? এটা আমি এখানে বলবো আচ্ছা, তাহলে বাজে হয়ে যাবে আর কি। মানে যদি আপনি কমফোর্টেবল হন তাহলে বলেন। মানে উনি তো ওই যে জাল দিচ্ছিলেন, তো কে কাপা বলতেছেন যে হ্যাঁ দেখেই বোঝা যাচ্ছে তোমারগুলো অনেক ঘন।
তো ওটা বলার পরে আমি ভিডিওটা দেখে আমি বলছি ওকে ফাইন, আমার ওনার রেসিপি দেখে রান্না করার দরকার নেই, আই এম নট ইন্টারেস্টেড। আরেকদিন যখন দেখলাম যে একটা আস্ত মুরগি রান্না করে ওটার পেছন দিয়ে একটা সেদ্ধ ডিম দিয়ে দিলেন নুডলস সহ, ওটা দেখেও আমার ওই মানে আমি 1 মাস চিকেন খেতে পারি আর কি, এমন অবস্থা হয়েছে আমার। আপনি কিন্তু Sorry. যেমন আখনি বিরিয়ানির থেকে একটু হায়দ্রাবাদি বিরিয়ানির রেসিপি যেমন নিচ্ছেন, তেমনি আপনি কিন্তু ওনার রেসিপিটাকে একটু মানে একটু সুন্দর করতে পারেন বা একটু আসলে করতে পারেন, যেমন প্রথমত ছাগলের পেছন দিয়ে আপনি নুডলস দিতে পারেন, তাহলে তো আরো বেটার হবে। আম, হ্যাঁ, এটা একটা ভালো আইডিয়া। আসলে একটা আনফরচুনেট, আমার ওয়াইফ আমি দুজনই ছাগল খাই না বাসায়। আচ্ছা আচ্ছা, মানে আমার বউ খায় না, এই গরু জন্য তো খান। গরুও খাই না, গরু মাংস খাওয়া হয়। আচ্ছা গরুর পেছন দিয়ে এটা একটা বিশাল চাপ হয়ে গেল আমার। আচ্ছা, আমরা বলছিলাম যে আপনার সম্পর্কে দর্শক 3টা বিষয় জানতে চায়, তার মধ্যে একটা জানতে পেরেছি, আর বাকি দুটো কি হবে? একটা তো যে তুমি বললে যেটা যে আমি কি রূপচর্চা করি, রূপের রহস্য কি, এই ধরনের কথা এটাও কি আমার দর্শক শুনতে জানতে হয়। চায়? হ্যাঁ, আচ্ছা আচ্ছা এবং ওরা বিশ্বাস করে যে আমি মেকআপ নিয়ে ঘুরি আর কি। আচ্ছা, এটা নিয়ে পরে কথা বলছি। আমি ডাইরেক্ট কমেন্টে বলে দিই যে মানে গালি দিয়েই বলি যে তোরা কি জীবনে ফর্সা মানুষ দেখোস নাই? আপনি কি আসলেই মেকআপ করেন না? আপনি এরকম গ্লাস স্কিন কিভাবে সম্ভব? এটা তো আমি কোরিয়ানদের makeup- গ্লাস স্কিন থাকে। আমি তো মেকআপ করা না এখন। আমি তো বললাম আমার মুখে শুধু ওই যে সানব্লকটা দিয়ে, আমি তো বলেছি তোমাকে। আচ্ছা, আচ্ছা, একটু বেশি বলে ফেলতেছো, আমি জানি। না তারপর সুন্দর। আর বিষয়টা হচ্ছে আপনি বলছিলেন আপনি মানে একটু ব্যাড অভ্যাস আছে, যেটা হচ্ছে স্মোকিং, কিন্তু আপনার ঠোঁট এভাবে গোলাপি লিপস্টিকটা আসলে কোন শেডের, এটা যদি বলতেন। গোলাপি লিপস্টিক না, এটা হচ্ছে তুমি তো আমার চেয়ে ভালো জানার কথা, এটা লিপ গ্লস, যেটা হচ্ছে তোমার ঠোঁটটাকে ড্রাই করে না, আচ্ছা, ওটাকে ভিজায় রাখে, ওটাই দিছি আমি। এটা কোনো লিপস্টিক না। ডেফিনেটলি নট। আচ্ছা, তার মানে যে আমরা ছেলে বুঝতে মেকআপ করে পারলাম- না ও লিপস্টিক দিয়ে ঘুরবে তোমার মনে হয়? তার মানে বুঝতে পারলাম ইমতু রাতেশ হচ্ছেন ন্যাচারাল বিউটি। কোরিয়ান গ্লাস স্কিন পেতে হলে ইমতু রাতেশের সাথে যোগাযোগ করুন। বা আমার ওই 2টা ক্রিমের নাম জেনে নিতে ও, পারো না 2টা তো? ক্রিম, হ্যাঁ আমাকে যোগাযোগ করবেন, আমি টাকার বিনিময়ে ক্রিমের নামটা জানাই দিব। না, আমার ইচ্ছে আছে, তোমাকে বলি যে মানে আমার কসমেটিক্স বিজনেস করার খুব ইচ্ছে। আচ্ছা, তো আমি ভাবছি যে যেটা আমাকে দিয়ে মানে আমি ব্যবহার করে উপকার পেয়েছি, আমি সেই প্রোডাক্টটা তো অবশ্যই অন্যকে সাজেস্ট করতে পারি, কিন্তু প্রোডাক্টটা আমাকে প্রডিউস করতে হবে। সো আই এম লুকিং ফরওয়ার্ড ফর এ কেমিক্যাল এক্সপার্টিস, যে আমাকে বলবে যে এগুলোর মধ্যে কি কেমিক্যাল আছে, তারপর আমি গভর্নমেন্ট আইন মেনে, ল মেনে, সব লাইসেন্স করে আমি এই 2টা প্রোডাক্টই লঞ্চ করতে চাই। আজকে জাগো এফএমে বলে দিলাম কথাটা। তার মানে সামনে বিজনেসম্যান হতে যাচ্ছেন ইমতু রাতেশ। স্টিল আই হ্যাভ বিজনেস, বাট কসমেটিক্স বিজনেসম্যান হতে যাচ্ছি। এখন কি বিজনেস করছেন? এখন আমার এক্সপোর্ট ইম্পোর্টের গার্মেন্টস বিজনেস আছে। ফ্যামিলি বিজনেসে কিছু টাকা ইনভেস্ট করা আছে, ওখান থেকে টাকা আসে। বাহ, খুবই চমৎকার। আপনি তো তাহলে বহুমুখী কি বলবো যে ইনকাম করছেন। বহুগামী, হ্যাঁ, হইতেই পারে, মানে বহুমুখী আর কি, বহুমুখী আর কি। যাই হোক, আপনি কি আসলেই বহুগামী? বহুমুখী। আচ্ছা, যাই হোক, আপনি খুব চমৎকার ভাবে একটা আজকে আউটফিট পরেছেন, যেটা সম্পর্কে আমি দাম জিজ্ঞেস করবো না। আমি বলছিলাম যে এটা কি আপনার বিজনেসের, মানে নিজের ব্র্যান্ডের? না 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 না, আমার ট্রাউজারটা করোনাকালে আমি যখন আনলক হচ্ছিল, আমি ইন্ডিয়াতে আটকা ছিলাম করোনাকালে, 4 মাস আটকা ছিলাম একটা প্রজেক্টে গিয়ে। তো তখন ইভিনিংয়ে আমি জগিংয়ে বের হতাম, তখন আমার মানে রাস্তায় 1-2টা দোকান খুলেছিল, তখন ট্রাউজারটা দেখে আমার খুব ভালো লেগেছিল। আচ্ছা, ওটা আমি নিজে অনেকদিন পরে পড়েছি, আর এটা কোনো একজন মিডিয়ারই আর্টিস্ট আমার বার্থডেতে গিফট করেছিল, উপরের আউটারটা। কে করেছে তাও মনে নেই? না, শুধু মনে আছে যে ও শো দেখে তারপরে আমাকে স্ক্রিনশট মানে ছবি তুলে বলছে যে বাহ, আমার গিফট অনেক সুন্দর লাগছে। বাহ, খুব চমৎকার। তো আজকে লাল পরার বিশেষ কোনো কারণ আছে? যে লালটু না হওয়ার? না, কোনো কারণ নেই। আপনি সবসময় খুব চাকচিক্যময় একটা গেটআপ নিয়ে থাকেন, মানে সাধারণত ছেলেদেরকে আমরা যেমন গেটআপ দেখি তার থেকেও একটু বেশি কিছু। তো এই ধরনের চাকচিক্যময় গেটআপ কেন নেন? সবার থেকে হয়তো আমার চিন্তাগুলো আলাদা, আমি মানে ডিফারেন্ট ভাবি, এটা একটা কারণ হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে আসলে তুমি যদি দেখো যে বাপ্পি লাহিড়ীর গলায় কেন অনেকগুলো স্বর্ণের চেইন থাকে, বা আমাদের শ্রদ্ধেয় ফেরদৌস ওয়াহিদ স্যার কেন রাতের সত্যিও সানগ্লাস পরে থাকেন, এই প্রশ্নগুলোর উত্তর কখনো হয় না। আসলে বিইং এ মিডিয়া পার্সন ইউ হ্যাভ টু বি ডিফারেন্ট। যেগুলো ধরো ওই যে আমরা হিন্দি সিরিয়ালে দেখি না বা বাংলা সিনেমায় দেখি না, বাথরুম থেকে বেরোইছেন,
মাথার মধ্যে একটা টাওয়াল পেঁচানো, কিন্তু মুখ ভর্তি মেকআপ, কানের মধ্যে দুল, গলায় মালা, তো এগুলো তো ইউজুয়ালি হয় না। হ্যাঁ, বা আমরা যদি আমেরিকান মুভিও দেখি, আয়রন ম্যান যেভাবে একটা স্টিলের ড্রেস পরে এদিক দিয়ে আলো দিচ্ছেন, এমন করে উড়ে যাচ্ছেন, এগুলো তো হয় না, তাই না? সো যেগুলো ইউজুয়াল না, মানুষ ওগুলো দেখতে পছন্দ করে। সো আমাকে তুমি সাদা চোখে জাজ করলে হবে না আর কি, আমাকে মিডিয়া পার্সন হিসেবে জাজ করলে দেখবে যে আমি ঠিকঠাক আছি। বাহ, খুব চমৎকার। পাপিলারি তো অনেক ধরনের গহনা পরেন, অনেক কিছু পরেন। দর্শক তো এটাও জানতে চায় যে ইমতুরাতিসের কত ভরি স্বর্ণের গহনা আছে? গোল্ড টোল আমাকে পার্থিব জিনিস খুব কম টানে, আমি ওভাবে হিসাব করি না। এখানে দেখতে পাচ্ছ আমার দুটো আংটি আছে, এখানে একটা চেইন আছে, এখানে একটা দুল আছে, এগুলো সবই গোল্ডের? সবই স্বর্ণের। আচ্ছা আচ্ছা। এটা স্বর্ণের না। এটা সবসময় পরে থাকেন? এটা কি সালমান খানের মতো কোনো? না, মানে তুমি সবসময় দেখো কেন? কারণ একটা নষ্ট হলে আমি আরেকটা পরি। ও, একই রকম। হ্যাঁ, আমাকে আচ্ছা। গিফট করেছে অনেকগুলো, তো এটা সেকেন্ড ওয়ান। এটা এর আগে হয়তো যেটা দেখেছো ওটা ফার্স্ট ওয়ান ছিল, এটা সেকেন্ড ওয়ান। আচ্ছা, মানে এটা কি ভাবি গিফট করেছে? না না না, মানে যিনি গিফট করেছে উনি আমারও ভাবি আর কি। ও আচ্ছা আচ্ছা। যাই হোক, আপনার হাতে যে দুটো বিশেষ ধরনের আংটি দেখতে পাচ্ছি, এটা একটা আমার কি বউয়ের না। আপনার বউয়ের না? না এটা কি আপনি অভিযোগ সুরে বললেন যে না আপনার না বউ না না, একটাও বউয়ের দেয়নি? দেয়া আছে। আছে, সেটা পরেন একদিন না কেন? অভিমান করে খুলে ওকে জমা দিয়ে দিয়েছিলাম, বলে, রাখবে না তোমার আংটি নিয়ে যাও, কিন্তু আমারগুলো ফেরত নেই নেই আমি। আচ্ছা, পরে রাগ ভেঙে গেছে, কিন্তু আমাকে ফেরত দেয় না। চেয়েছিলেন আবার? পরে অনেক বছর পরে, প্রায় 5-6 বছর পরে আমি বলছি আমার আংটিগুলো কই, বলে আছে, দাও। দিয়ে 2 দিন ওকে দেখানোর জন্য পড়ছি, পরে রেখে দিছি আচ্ছা, তাহলে বউয়ের আংটি আপনার হাতে জায়গা যেন হয়নি? না হারায়। মানে কথার পিঠে কথা একদম রেডি থাকে, হ্যাঁ। কিন্তু ওই যে হাতে যে দুটো আংটি, এটা কি বিশেষ কারো দেয়া কিনা? মানে হ্যাঁ, বউয়ের আংটি আমি হাতের থেকে খুলে রেখেছি যেন না হারায়। ওটা অনেকে দেখেছে যে আমার হাত খালি, দেখে মায়া লাগছে, ওই জন্য গিফট করছে। আচ্ছা, কারা করেছে আমরা কি জানতে পারি? আম, এখানে একজন মহিলা আছেন, একজন পুরুষ আছেন। আর পুরুষ যিনি, উনি, উনার সাথে আমার দেখা হয়নি, উনি দেশের বাইরে থাকেন, উনি আমার ভক্ত। উনি আরেকজনকে দিয়ে পাঠাইছেন। তো তখনই আমি ভিডিও করে ওনাকে হ্যাপি করার জন্য একটা ভিডিও করে পড়েছি, তো পড়ে দেখি যে লুজ হয়। স্বর্ণ তো অনেকখানি আছে, হ্যাঁ। ভক্ত এত বড় আংটি দিয়ে দিয়েছে। হ্যাঁ, পরে আবার টাকাও পাঠাইছে। তো আবার একটা রূপার চেইনও পাঠাইছিল, বাট ওটা আমি কোনো শুটিং সেটে হারাই ফেলছি আর কি। আমি শুটিং সেটে অনেক হারাই স্বর্ণের জিনিস। টাকা কত টাকা পাঠিয়েছেন ভক্ত? উনি একবার মনে হয় ঈদের সময় 50,000 টাকা পাঠাইছে শপিং এর জন্য। এরপরেও আবার মানে 20-30 হাজার টাকা পাঠাইছে। ছেলে ভক্ত? মানে পুরুষ, আর পুরুষ হবে হয়তো বা, আমি ওনাকে পার্সোনালি চিনি না। আচ্ছা। ওই যে আমার নোয়াখালীতে একটা ভক্ত আছে পিচ্চি, নামটা বলতে পারবো না এই মুহূর্তে, নাম মনে পড়ছে না। ও এসে আমার শুটিং সেটে দিয়ে যায় এগুলো। আমি পার্সোনালি ওই লোককে চিনি না। আমি শুনেছিলাম নায়িকারা নাকি অনেক সুন্দর সুন্দর গিফট পায়, আজকে দেখলাম যে ইমতুরাতিস একজন নায়ক হয়েও এত কিছু গিফট পাচ্ছে। আসলে মিডিয়া পার্সন সবাই পায়, কেউ বলে কেউ বলে না আর কি। আমাদের লাইফটা, মিডিয়া পার্সনদের লাইফ তো অনেক সহজ। আচ্ছা, আর নিচের আংটিটা? নিচের আংটিটাই আমাকে ওই যে হাত খালি খারাপ দেখা যায় এই জন্য দিয়েছে। আর ওই আংটিটা আমি খুলে ফেলতাম, কিন্তু এই বড় আংটিটা হাতে আঁটে না, এই জন্য ছোট আংটির উপর এটা পড়তে হয়। ওই হাতখালি যিনি দিয়েছেন তিনি কি আপনার বিশেষ কেউ নাকি? আমার বিশেষ কেউ না, ও পাগলের মতো আমাকে ভালোবাসে। মানে যার কথা বললেন তিনি? যিনি আমাকে দিয়েছেন আংটিটা। একটু আগে যার কথা বললেন? না, ফ্রেন্ডস, মোর দেন ফ্রেন্ডস, লেস দেন গার্লফ্রেন্ড, উনি না? যে মোর দেন ফ্রেন্ডস এন্ড লেস দেন গার্লফ্রেন্ড, ওর সাথে আমার যোগাযোগ নাই। ঝগড়া হয়েছে? ঝগড়া টগড়া কিচ্ছু হয় না, এমনি যোগাযোগ নেই। আচ্ছা, পাগল আমি হ্যান্ডেল করতে পারি না। উনি কি মোর দেন গার্লফ্রেন্ড? না, ও কিছুই না, ও লেস দেন ফ্রেন্ড। লেস দেন ফ্রেন্ড, আচ্ছা। হ্যাঁ, লেস দেন ফ্রেন্ড, বাট ও আমাকে অনেক ভালোবাসে। অনেক ভালোবাসে বলতে মানে আমাকে, আমার ইনার যে আমার আউটফিটগুলো আছে এগুলো আমাকে কিনতে দেয় না। ও বছর বছর একবার দেখা করবে, সম্ভবত আমাদের বছরে একবারই দেখা হয়, ঈদের আগে। উনি দেশে থাকেন? হ্যাঁ, ঢাকাতেই আছে। আচ্ছা আচ্ছা। দেখা হয় না। আমি বলে যে কবে ফ্রি আছো বইলো, হ্যাঁ বলবো, জানাবো। তারপরে আর ফ্রি হই না, জানানো হয় না, এরকম আর কি। আমি বুঝলাম না, একটা বন্ধু কেন মানে আপনার ড্রেস কিনে দিতে পারে, বাট ইনার আউটফিট কেন কিনে দিবে? মানে ও তো অনেক কিছুই দেয়, আমি জাস্ট, ও আমাকে কি পরিমাণ ভালোবাসে হয়তো আমি ভুলভাবে এলাবোরেট করেছি, আমি মেবি আম রং, আমি জানি না। আচ্ছা। এখন ওটা ওর ফ্যান্টাসি যে, মানে আমাকে ফোন করে বলে যে বাবু
মানে আমরা আমরা কিন্তু বাবু ডাকে আপনাকে? বলে ফেলছি আমরা প্রত্যেকটা ফ্রেন্ডকে বাবু বলি, এবং প্রত্যেকটা ফ্রেন্ডের ওয়াইফকেও বাবু বলি, ওরাও আমাকে বাবু বলে। মানে ভাবিদেরকে বাবু বলেন? কেউ তো আর ভাবি না, সবাই তো সমবয়সী বা ছোট হবে আমার ফ্রেন্ডরাই। আমি তো বলেছি আমি একটু কম বয়সী বন্ধুদের সাথে মিশি যাতে আমাকে কম বয়সী লাগে, তো ওই হিসেবে এই তো। তো ও আমাকে বলে যে মানে তোমার এটা লাগবে ওটা লাগবে, আমি না লাগবে না, তবে আমি তো এটা কিনে রাখছি, আমি ঠিক আছে পাঠাই দিস, এরকম আর কি ব্যাপারটা। বাহ বাহ, খুবই চমৎকার। এত এত মেয়ে ভক্ত এবং এত এত মেয়ে বান্ধবী, আপনি তো মানে কিভাবে এত কিছু সামলান আমি সেটাই চিন্তা করছি। আমি মেয়ে হিসেবে দেখি না, মানুষ হিসেবেই দেখি, মেয়েরাও মানুষ। শাবানা অভিনীত সিনেমা দেখে নিও। ঠিক আছে, আপনার গলায় যেটা আছে সেটা সম্পর্কে একটু জানতে চাই। এটাও কি অন্য মানে মোর দেন ফ্রেন্ডস, লেস দেন গার্লফ্রেন্ড, লেস দেন বউ, এরকম কেউ দিয়েছে? নিজের টাকা দিয়ে কিনেছেন? বাহ, এই একটা জিনিস পেলাম, নিজের টাকা দিয়ে কিনেছেন। ওইটাও নিজের টাকা দিয়ে কিনেছেন? আচ্ছা, এগুলো কত? তুমি এমন করবে জানলে আমি সব নিজের পরে আসতাম, বুঝছো? আমি তো ওভাবে খেয়াল করিনি। না, আমিও কিন্তু সেম। কেন জিজ্ঞেস করছি, আপনার আউটফিট গুলো কিন্তু একটু ডিফারেন্ট, আপনি লুকটাও একটু ডিফারেন্টলি নেন। সো জনগণ জানতে চায় যে কত ভরি স্বর্ণ আসলে ইমতুরাতির কিনে রেখেছেন। না মানে হয়তো একতরফা শুনেছো, তো আমি হচ্ছে এরকম, ধরো আমার ভাগ্নের ওয়াইফ আসছে, আমি কিন্তু আমার এই যে গলার চেইন খুলে দিয়ে দেই, বুঝছো? তো আগেকার রাজা বাদশারা দিত সত্যি, কাউকে কোনো মেয়েকে যদি পছন্দ হতো আমি শুনেছি বাদশারা যাকে খুশি তাকে দিত, অথবা কোন একটা পারপাসে দিত। আমি জাস্ট ভালোবেসে দেই, কাছের মানুষদেরকে দেই, সিলেক্টিভ মানুষদেরকে দেই। আচ্ছা, কানের কি পরিমাণ দুল আছে আপনার? আসলে আমি কিছু রাখতে পারি না, যেহেতু আমাদের এক এক দিন এক এক জায়গায় শুটিং থাকে, তো তো যেমন আমার ঘড়ি, সানগ্লাস, কানের দুল এগুলো হারায় যায়, আর আমাকে ব্যাক টু ব্যাক কিনতে হয়। ধর আমি একটা আউটডোরে যাব, আমি একটু সব 1 ঘন্টা 2 ঘন্টা শপিং করে নিই, কারণ আমি তো জানি আমার স্বর্ণের কানের দুলও হারিয়ে ফেলেন? হ্যাঁ, অনেকে তো মেরেই দেয়। ও আচ্ছা, ওই যে খুলে রাখলে তারপরে ওরাই বলে যে এটা খুলে রাখতে হবে, খুলে রাখি, আমি মনে করাই দিস, আমি কিন্তু ভুলে যাই, হারায় যায়, তারপর ওটাও যায়। এই পর্যন্ত কত গুণী নাই ওরকম। একজনকে অভিশাপও দিছিলাম, মানে বুঝতে পেরেছেন সে নিয়েছে, মানে একটা ক্রিমিনাল সাইকোলজি, তুমিও বুঝবা যে ও যে এটার সাথে জড়িত, বোঝা যায় অনেকটা সময়, বোঝা যায়, অতটুকু বয়স হয়েছে, বুঝি এগুলো। আপনি স্টাইলের ক্ষেত্রে কি দুই কানেই দুল পরছেন নাকি? এটা ডিপেন্ডস। এখন কি আমার 2 কানে আছে? না মনে হয়। না মনে হয় কেন, তোমার চোখে সমস্যা? ও দূরের জিনিস দেখো না, কাছেই বসতা, দূরে বসছো কেন? আই উইশ। যাই হোক, কখনো ঝুমকা পরেছেন? ঝুমকা কি জিনিস এটা? এই যে বড় বড় কানের দুলগুলো ছেলেরা পরে। আপনি তো ডিফারেন্ট স্টাইল সবসময় মেইনটেইন করেন। ডিফারেন্ট করা মানে কি মেয়েদের জিনিস পরা? ছেলেরা তো কানের দুলই পরে না। ইউ আর রং। এখন পড়ছে। আগের তুমি মানে তুমি যখন ইতিহাস দেখবা, তখন এই যে উল্কি আঁকা, দুল পরা, কান ফুটা করা, এগুলো পুরুষরা আগে শুরু করেছে। তাই? হ্যাঁ, পরে বিউটির ডেফিনিশন আস্তে আস্তে চেঞ্জ হয়েছে, এবং আমরা হয়তো ভাবি যে মানে আমরা যে সমাজে বাস করি, আমরা ছেলেদের ট্যাটু করাটাকে খারাপ দেখি, কালারফুল ছেলেরা ড্রেস পরলে খারাপ দেখি, কানের দুল পরলে খারাপ দেখি, বাট দিস ইজ ম্যানলি থিংস। আমরা ন্যারেশনটা এইভাবে তৈরি করেছি আসলে, যে এটা মেয়েরা করে, এটা ছেলেরা করে না। আচ্ছা, কোথাও যেন শুনেছিলাম যে ছেলেদের স্বর্ণ পরাটা উচিত না বা এরকম কিছু। ধর্মীয় হিসাবে তো তুমি আমার সামনে বেপর্দা বসে রইছো, ধর্মীয় হিসাবে তো ওইটাও হয় না। একদমই একদমই তাই না? তো মানে ধর্মটাকে আমরা টানি কখন ইউজুয়ালি জানো, যখন ওই মানুষটাকে অপছন্দ করি, ওরে আটকা, তো কেমনে আটকামু? আচ্ছা, ধর্ম নিয়ে। আচ্ছা, আমি এটা জানতাম না যে ধর্মীয় ভাবে না করা, আমি শুনেছিলাম যে পড়লে নাকি কি হয় না হয়, এরকম একটা বিষয় শুনেছিলাম। আছে তো, অনেক কিছুই আছে। কালো বিড়াল সামনে দিয়ে দৌড় দিলে ঘর থেকে বের হইতে হয় না, তুমি ঘর থেকে বের হওয়ার সময় একটু উষ্টা খাইলে আবার বসে তারপর ইয়ে করতে হয়, ভয় খেলে। কোনো কিছু মানেন কুসংস্কার এরকম? আমি মানে আমি একটু ওই যে বললাম না 10-12 বছর, তারপর হয়তো মনীষী হয়ে যাব বলছিলাম না। আচ্ছা আচ্ছা, আসলে আমার ভাবনাগুলো একেবারেই আলাদা, এবং আমি খুব হ্যাপি যে অনেক ক্ষেত্রে আমার বউয়ের ভাবনাগুলো অনেক ডিফারেন্ট, এবং আমার এই কারণে ওকে অনেক ভালো লাগে। বাহ, চমৎকার। আপনার ভাবনাগুলোর সাথে আসলে আপনার ওয়াইফের ভাবনাগুলো কিভাবে মিলে যায়? মানে কোন কোন বিষয়গুলো খুব বেশি মিল পান? মানে জীবন নিয়ে তার যে দর্শন, বিবাহ নিয়ে তার যে দর্শন, সন্তানদিদেরকে মানুষ করা বা সন্তানদি নেয়া, একটা সংসারে কয়টা বেবি নিবা বলে না, তো এই ব্যাপারগুলোতে আমরা খুব মিউচুয়াল,
শুধু ওই যে বৈষয়িক ব্যাপারগুলোতে মিউচুয়াল না, ওই যে ও তখনও বউ হয়ে যায় না, একটা বাড়ি লাগে, ঢাকা শহরে একটা ফ্ল্যাট থাকতে হয়, এই ব্যাপারগুলো ও আছে, কিন্তু আমি একেবারেই বৈষয়িক না। আচ্ছা মানে আমি একেবারেই অপার্থিব আর কি, আমার ভাবনাগুলো অনেক আলাদা। আমি যেটা দেখি প্রবলেম ফেস করি এগুলোর জন্য, বাট স্টিল আই অ্যাম হোয়াট আই অ্যাম, আই এম প্রাউড ইন। আপনার মেয়ে এবং মেয়ের জামাই কেমন আছেন? আমার মেয়ের এখন তো জামাই ঠিক না, পার্ট টাইম এসে ডিউটি করে গেছে গা, আর ওটার রেজাল্ট হিসেবে সার্টিফিকেট পেয়েছি 6টা। 6টা বাবু হইছে, হ্যাঁ। তার মানে আপনি তো কি হয়েছেন, নানা? গ্র্যান্ডপা হয়েছি আমি। দাদা দাদা হয়েছে। নানা হয়েছি, আমাদের মেয়ে। ও আপনার মেয়ে তো, হ্যাঁ, আচ্ছা হ্যাঁ। আচ্ছা। তো ওরা মানে ঘর ভর্তি আমার বিড়াল, ভাল লাগে। বাহ, এতগুলো বিড়াল আসলে থাকে কোথায়? ওদের আলাদা রুম আছে। খুব চমৎকার। মানুষ রং বদলায় কিভাবে? এটা আসলে ওই যে আমরা আমাদের দৃষ্টিভঙ্গি আমরা একভাবে এক্সপেক্ট করেছি, তারপরে যখন ওর বিহেভিয়ারটা অন্যরকম হয়েছে আমরা বলছি ওর রং বদলে গেছে। মানে ইউজুয়ালি তুমি আমার বাড়ি আসছো, খাইছো, পরে তোমার বাড়িতে রান্না করছো, আমাকে দাওয়াত দাও না, আমি বলছি এই তো রং বদলায় ফেলছে, ঠিকই আমার বাড়িতে এসে খাইছিল। আপনাকে কেউ কখনো বলেছে যে ইমতুরাতিস রং বদলিয়েছে? ও রং না বদলালেও বলে বলে বন্ধু কি কি বদলায় ক্ষেত্রে, গেছো, কি কি ক্ষেত্রে রং বন্ধু বদলায়? বেঈমান, এগুলো বলে। আপনি তো অনেক দুঃখ প্রকাশ করলেন দেখলাম এই স্টোরিতে, বন্ধুরা দেখে কিন্তু লাভ রিঅ্যাক্ট দেয় না, বা আপনার পোস্টে লাভ রিঅ্যাক্ট দেয় না, এই জন্য কষ্ট হয় আপনার? না, কষ্ট হয় বলতে মানে ধরো আমি খুব ইন্সপায়ারিং, আমার বন্ধুদেরকে আমি খুব যে কোনো কিছুতে ইন্সপায়ার করি, ইভেন আমার বউয়ের পোস্টেও ধরো খুব বাজে পচা একটা ছবি দিয়েছে, মাশাআল্লাহ ইউ আর লুকিং গ্রেট টুডে, লিখি এটা হচ্ছে প্যাম্পার, একটা রিলেশনে প্যাম্পারিংটা খুব দরকার। আমিও তো এক্সপেক্ট করি আমার বন্ধুদের কাছ থেকে, এমনি সিন করা জায়গা আলাপালা লাভ সাইন দিতে কতক্ষণ লাগে, ওদেরকে নিয়ে লিখছি আর কি, এই জন্য একটু ইনসাল্ট করে ব্যাপার না, আমিও রিয়াকশন দেখেই বের হয়ে যাই। চমৎকার। পাগলা ভক্তর একটা কাহিনী শুনতে চাই, অনেকগুলো কাহিনী শুনে ফেলেছি, কিন্তু আপনার মধ্যে আপনার মনে হয় যে সবচেয়ে ক্রেজিয়েস্ট কাজটা কোন ভক্ত করেছে, কি করেছিলেন? আসলে এরকম অনেক অনেক আছে, আমি ঠিক এখন মনে করতে পারছি না। একটা আছে, ও একটা ছেলে গাজীপুরে থাকে, তো ও কৃষকের ছেলে। তা আমি তো বুঝি নাই, ও টিকটকে আমাকে নক দিছিল একটা সময়, টিকটকে নক দিয়ে আমাকে বলছে যে আমি আসবো, আপনার শুটিং আসবো না, আমার বাড়ি আপনার বাড়িতে আসবো। আমি তুমি আমার বাড়িতে এসে কী করবা? তো বলছে আসলেই বুঝবেন, কিন্তু আমি চাই যে আপনি আমাকে পারমিশন দেন। তা আমি দিচ্ছিলাম না, পরে একবার দিলাম, আমি ঠিক আছে আসো। ওই দিন আমার বাসায় প্রোগ্রাম ছিল, তা আমি বলছি তুমি আসো। ও আসছে, ও মাই গড, ও হচ্ছে হাঁস, মুরগির ডিম, গাছের কলা, মানে ওই বাগানের পুঁই শাক, একদম ক্ষেত থেকে তুইলা, মানে ওই যে গাজর, মানে অদ্ভুত অদ্ভুত জিনিস এত কিছু নিয়ে আসছে। আমার মাথা ঘুরতেছিল যে আমি বলছি তুমি কি পাগল, তুমি এগুলো কি করতেছো, এগুলো এখানে পাওয়া যায়, ঢাকা শহরে এখন সব পাওয়া যায়। সে কি কৃষক ছিলেন? কৃষকের ছেলে ছিল, হ্যাঁ। বাহ বাহ বাহ। তো আমাকে খুব টাচ করেছে। ইভেন আমি প্রায় 2 বছর পরে ওকে আমি অনলাইনে আমার মানুষের মানে ওদের নাম মনে থাকে না, আমি সরি, সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। কাজের দেখো প্রতিদিন একটা সেটে আমার প্রচুর নতুন মানুষের সাথে পরিচয় হয়, সো রেগুলার যোগাযোগ না থাকলে আমাদের একটু কঠিন হয়ে যায় ওদেরকে মনে রাখা। ওকে গতকালকে পাইছি, গতকাল পেয়ে আমার খুব ইচ্ছে করছিল আমি ওর জন্য কিছু করি। আমি কিন্তু পার্সোনালি এমন আর কি, কেউ মানে কোথাও কেউ কিছু করলে আমার কিছু না করা পর্যন্ত ভালো লাগে না। তো ওকে আমি বললাম যে তুমি একদিন আসো, আমি তোমার জন্য রান্না করব, তুমি তোমার মা বাবা সবাইকে নিয়ে আসো আমার বাড়িতে। তো বলতেছে ভাই এখন তো আসতে পারবো না, আমাদের ধান কাটা আছে, জানুয়ারিতে আসতে পারবো। আমি বলছি তাহলে কবে কবে ধান কাটবা বইলো, আমি এসে ধান কাটবো। বাহ। তো বলেছে দেখ আপনি সেলিব্রিটি মানুষ, আপনি ব্যস্ত মানুষ, আপনি পারবেন। আমি বলছি আমি চাই, তুমি আমাকে ডেট বইলো, আমি আসবো। তারপরে ও সিরিয়াস হয়েছে যে সত্যি আসবেন? আমি বললাম হ্যাঁ। তাহলে আমি ডেটগুলো জানাবো। চমৎকার। ছোটবেলায় তো চট্টগ্রামে বড় হয়েছে, আপনার বাবা মা আসলে আপনাকে কি পেশায় দেখতে চেয়েছিলেন যেটা আপনি পূরণ করতে পারেননি? খুব কঠিন প্রশ্ন। বাবা যে কি হিসেবে দেখতে চেয়েছেন আমি জানি না, কারণ বাবা আমার মতো মানে কনফিউশনে থাকেন, 6 মাস পর পর মন বদলায়। সম্ভবত উনি যখন আমার 1 জানুয়ারি বার্থডে করে দিয়েছেন ছোটবেলায় স্কুলে ভর্তির সময়, ও আচ্ছা, তখন বড় হওয়ার পর বুঝেছি উনি মনে হয় চেয়েছেন আমি সরকারি জব করি, কারণ সরকারি জব হোল্ডাররা এগুলো করেন। আর আমি তো বিভিন্ন মাজারে গিয়ে ওই ফিতা বেঁধে বেঁধে গাছের মধ্যে বলেছি আল্লাহ আমি ডাক্তার হতে চাই, আল্লাহ আমি ডাক্তার হতে চাই। ওটা তো হতে পারিনি, একটা গার্লফ্রেন্ড পেয়েছিলাম ডাক্তার,
ওর কাছ থেকে অনেক টার্মস এন্ড কন্ডিশন শিখে নিয়েছি, যা এখন ডাক্তারদের সাথে পাল্লা দিয়ে কথা বলতে পারি। তো ওরা ভাবে যে আমিও মনে হয় মেডিকেল স্টুডেন্ট ছিলাম। আচ্ছা, আর ডাক্তারের বয়ফ্রেন্ড। হ্যাঁ, তারপরে হচ্ছে যে কি যেন ছিল প্রশ্নটা, ভুলে গেছি। মানে বাবা মা কি করতে চেয়েছিলেন আপনার পেশাটা, কিন্তু জানি না, আমার মা এখনো বলে এসব করে কি করবি, একটা চাকরি কর, এসব করে কি করবি, একটা চাকরি কর। আম্মা আমি চাকরি করে মাস শেষে যে বেতন পাবো ওটা আমি একদিনে কামাইতে পারি আম্মা, এখন তুমি বলো। কিন্তু এখনো পর্যন্ত আমার বাবা মা ভাবে যে আমি তাদের সন্তানদের মধ্যে সবচেয়ে উচ্ছনে যাওয়া একটা সন্তান, এবং যে টাকা কামাই করে রাখতে পারে না, যাকে নিয়ে ওনারা অনেক বেশি টেনশনে আছে। আমি ওনাদেরকে একটা প্রশ্ন করলাম যে 18 বছর হয়ে গেল আমি ঢাকা শহরে আছি, এই 18 বছরে কয়টা মাস তোমরা আমাকে চালাইছো? একটা মাসও চালায়নি আমাকে, কিন্তু টেনশন করেন আব্বু মনে। আচ্ছা, আপনার বাবা সম্পর্কে কিছু বলবেন? আমার বাবা প্রাউডলি, আমি তার সন্তান হিসেবে বললি, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা। আমি তার গর্বিত সন্তান। আমার বাবা চট্টগ্রাম বন্দরে শ্রমিক ইউনিয়ন করেছেন এবং বাবার হাত ধরে অসংখ্য মানুষ ওখানে চাকরি পেয়েছে। এবং আমি সবসময় এমন একটা ফ্যামিলিতে মানুষ হয়েছি যেখানে আমি দেখেছি মানুষের জন্য অনেক করতেন ওনারা, এবং ওনাদের করার মাত্রা এত ছিল যে আমরা ভাই বোনেরাও অনেক সময় সুবিধাবঞ্চিত ছিলাম। বাট ওটাকে আমি পার্সোনালি ইন্সপিরেশন হিসেবে নিয়েছি, এবং আমি এই গুণটা পেয়েছি বাবা মার কাছ থেকে। ভাই বোন কতজন ছিল? আমরা 2 ভাই 1 বোন। বেসিক্যালি আমাদের একজন অ্যাডপ্টেড বোনও আছে যাকে আমি পেয়েছিলাম। সো আমরা 2 ভাই 2 বোন। আপনি পেয়েছিলেন? হ্যাঁ, আমি ওকে পথে পেয়েছিলাম। আমরা কি একটু শুনতে পারি? হ্যাঁ, তখন আমিও ছোট ছিলাম, 5 ওয়াক্ত নামাজ পড়তাম। তো আসরের নামাজ পড়ে হাঁটতে বেরিয়েছিলাম। তখন দেখি যে একটা পার্কে একটা হলুদ ফ্রক পরা ছোট্ট একটা বাচ্চা, ছোট্ট বাচ্চা 3 বছর হবে, কিন্তু ওই ছোট্ট বাচ্চার ফ্রকটা ময়লা ছিল, হাতে চুড়ি পরা ছিল প্লাস্টিকের, কিন্তু ওকে অন্য বাচ্চারা ডিস্টার্ব করছিল। তো আমি দেখে ভেবেছিলাম যে খুব বেশি হলে হয়তো বুয়ার, মানে কোনো কাজের বুয়ার বাচ্চা হবে। তো আমি ভাবলাম বুয়া হয়তো কোনো বাড়িতে কাজ করতে গিয়ে ওকে পার্কে রেখে গেছেন সরলমনা। পরে ওকে কোলে নিয়ে, বাচ্চারা যেহেতু ওদেরকে ডিস্টার্ব করছে, আমি ওকে নিয়ে বললাম যে তোমার মা কোন দিকে? তো ও বলে এই দিকে। তারপরে এই দিকে যাইতে 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 রাস্তার শেষ মাথা, তারপরে কোন দিকে? ও বলে এই দিকে। তারপরে এমন করতে করতে মাগরিবের আজান দিয়ে দিলাম, খুঁজে পাচ্ছি না। পরে আমি বললাম তোমার বাবার নাম কি? আমার স্টিল আই রিমেম্বার, বলেছে সুলতান খলিফা। তো আমি বিভিন্ন জনকে জিজ্ঞেস করছি সুলতান খলিফা, তো বলেছে খলিফা তো যারা সেলাই করে, কাপড় কাটে, ওদেরকে খলিফা বলে, টেইলার্স। কিন্তু ওকে জিজ্ঞেস করলাম তোমার বাবা কি করে? বলে মাছ বেচে। এখন প্রত্যেকটা বাজারে গেলাম, বাজারে গিয়ে সুলতান খলিফা মাছ বেচে, পেলাম না। বাড়ি কোথায়? হাটখোলা। এখন হাটখোলা কোথায়? চট্টগ্রামে কোনো হাটখোলা নাই। চট্টগ্রামে হাটখোলা আছে না, চট্টগ্রামে হাটখোলা নেই। কোথায় যেন আছে হাটখোলা? বিভিন্ন জায়গায় আছে। ঢাকার শনিয়ারটার ওদিকে হাটখোলা আছে, তারপরে বরিশালে আছে। এবং হাটখোলা, ওর ভাষা আমরা তো বুঝতাম না, আমি তো চিটাগাংয়ের তখন ছোট বাচ্চা। আমাদের বুয়া বলেছে পরের দিন যে ও তো বরিশালের ভাষায় কথা বলে, মার দ্বারে জামু বলে কান্নাকাটি করতো। আমরা ভাবতাম যে ও মাজারে কেন যাবে, মাজারে যাবো, মানে মার দ্বারে বলেছে, আমরা ভেবেছি মাজারে যাবে। তো ওর কান্না দেখে আমি কাঁদতাম, মানে ও তো ছটফট করতো মায়ের কাছে যাবে, দরজার কাছে গিয়ে বসে থাকতো, মার দ্বারে জামু। এখন আমরা করবোটা কি? আমরা ট্রাই করছি। তো যেটা বলছি, ও যখন একদমই পাচ্ছিলাম না, সন্ধ্যার পরে বাড়ির বাইরে থাকা আমার অ্যালাউন্স ছিল না, বাবার মায়ের খেতাম। পরে মাগরিবের পরে এশার আজানের সময় হয়ে গেছে, তখন বাসা কিন্তু একদম ঠিকই আব্বা প্রথমে থাপ্পড় দিছে যে তখন কই ছিলি। আপনার বয়স কত ছিল তখন? কত, আমি স্কুলে পড়ি তখন, মানে হয়তো ক্লাস 10 পড়ি, ওরকম অনেক আগের। মানে ওর এখন 2টো বাবু আছে আমার ছোট বোনটার, ও আরেকজনের সংসার করে এখন। হ্যাঁ, তো তারপরে যাক সংক্ষেপে বলি, পরে বাবা সাথে সাথে প্রত্যেকটা মসজিদে অ্যানাউন্স করে দিয়েছেন একটা মেয়ে পাওয়া গেছে। তারপর দিন ওর স্টুডিওতে গিয়ে ছবি তুললে পত্রিকার মধ্যে দিলাম, থানায় জিডি করলাম। আমি নিজে ওই যে বেবি ট্যাক্সি ছিল তখন, বেবি ট্যাক্সি ভাড়া করে, মাইক ভাড়া করে, একটি পাওয়া সংবাদ, একটি প্রাপ্তি সংবাদ, এত বছরের অমুক নামের মেয়ে পাওয়া গেছে, তারপর ওগুলো করেছে, কিন্তু পায় নাই। তো তারপরে বাবার ডিসিশনে বাবা ওকে রেখে দিয়েছে, ওকে পড়ালেখা করিয়েছে। তারপরে বন্দরই ঠিক আব্বুর যে পোস্টে ছিলেন অ্যাকাউন্টসে, ওরকম অ্যাকাউন্টসেই জব করে এরকম একটা ছেলের সাথে। এবং ছেলেটা, মানে আই স্যালুট হিম, যে ও জানে যে মেয়েটা অ্যাডপ্টেড, তারপরেও মেয়েটাকে বিয়ে করেছে এবং দে আর হ্যাপিলি স্পেন্ডিং দেয়ার ফ্যামিলি লাইফ। খুবই ইন্সপায়ারিং একটা স্টোরি। আপনাকে কি বলে ডাকে? আমাকে ইমতু ভাইয়া বলেই ডাকে। ইমতু ভাইয়া বলে। এবং মজার কথা আছে আরেকটা, ওকে যখন পেয়েছিলাম ওকে জিজ্ঞেস করছে ওর নাম কি, ও বলেছে রিহানা।
ওর নাম বলেছে, ওর নাম রেহানা। তো পরে আমরা যেটা চালাকি করলাম, এটা আমারই আইডিয়া, আমার আপন যে ছোটো বোন, ওর নাম হচ্ছে ফারহানা তারজিন নিপা। তো ফারহানা তারজিন নিপা, ওর নাম রেহানা, নাইস, পরে রেহানা তারজিন দীপা রেখে দিয়েছি। সো ফারহানা তারজিন নিপা, রেহানা তারজিন দীপা আমার 2 বোন। চমৎকার। আমি জানি না তার বাবা মা, আসল বাবা মা কখনো wish. যোগাযোগ করেছেন? না মানে আমরাও চাই যে অ্যাটলিস্ট ও দেখুক, ওর বাবা মাকে দেখুক, এটা আমরাও চাই। খুবই চমৎকার, খুবই চমৎকার। আহ, কোন জেলার মানুষকে আপনার ভালো লাগে না? কোন জেলার মানুষকে আমার ভালো লাগে না? দিস ইজ ইম্পসিবল, আমার সব জেলার মানুষকে ভালো লাগে। কোনো এলাকায় কেউ তো সবাই খারাপ হয় না। কোন জেলার মানুষকে সবচেয়ে বেশি ভালো লাগে? সব জেলার মানুষকে। আমি জানতাম আপনি এরকম উত্তর দিবেন। একদমই ডিপ্লোম্যাটিক না, আমি মন থেকে বলছি, সত্যি। মানে এই যে বরিশাল খারাপ, বরিশাল খারাপ, আমি যখনই বরিশাল চিন্তা করি, আমি এমন এমন মানুষের এমন এমন প্যাম্পারিং পেয়েছি, মানে স্টিল প্রচণ্ড ভক্তি, প্রচণ্ড ভালোবাসা নিয়ে তাদের চেহারাগুলো আমার মানসপটে ভেসে আসে। আচ্ছা, অভিনয়ের প্রসঙ্গে একটু কথা বলি। অনেক বছর যাবত আপনি অভিনয় করছেন। কত বছর ক্যারিয়ার যদি বলি অভিনয়? গুণই নেই আমি, মনে হয় এই যে 18-19 বছর হয়ে গেছে। 18-19 বছর। তো সেক্ষেত্রে ইন্তুর অভিনয় ক্যারিয়ারে হিট বা সফল কাজ কোনটা, কি মনে হয়? পালকি, মেগা সিরিয়াল মেগা পালকি। সিরিয়াল। ইফতারের হাট বলে 21 টেলিভিশনে একটা শো ছিল, আমি এখনো গেলে আমাকে কেউ না কেউ এই শোটার কথা বলে। আচ্ছা, সো এই দুটো আমাকে বলতেই হবে। অভিনয়ের ক্ষেত্রে? হ্যাঁ, পালকি বাদে? অভিনয়ের ক্ষেত্রে পালকি, পালকি বাদে ওভাবে বলার মতো কিছু নেই। এমনি আমার যে এখন তো ভাইরালের যুগ, ওই যে নাটকগুলো ভাইরাল হয়, আমি যেখানে যাই অনেকে আমাকে ওই নাটকগুলোর কথা বলে, বাট ওগুলো যে আমি বলবো যে খুব কোয়ালিটিফুল নাটক তা কিন্তু না, ভাইরাল নাটক আর কি, আচ্ছা, কন্টেন্ট নাটক। আচ্ছা, যদি বলি এই মুহূর্তে ইমতু যদি কোনো সাইকোপ্যাথের চরিত্রে অভিনয় করতো তাহলে কেমন রিয়াকশনটা হতো? আমি পেমেন্ট ছাড়া অ্যাক্টিং করি না, সরি। আচ্ছা, ঠিক আছে। গানও ছোটবেলা থেকে শিখেছেন, কোত্থেকে শিখেছিলেন? আমি আব্বাসউদ্দিন স্মৃতি সংসদের আন্ডারে আমাদের একজন ইসাক স্যার ছিলেন, ওনার কাছে তালিম নিয়েছি, একেবারেই পারিবারিকভাবে যার কাছ থেকে নিয়েছি। উনি একজন খ্রিস্টিয়ান ছিলেন, শিখানন্দী, ওই দিদির কাছ থেকে তালিম নিয়েছিলাম। এরপরে তো শিল্পকলা একাডেমিতে আমি স্টুডেন্ট ছিলাম। শাপলাকুড়ির আসর বলে শিশু সংগঠন ছিল, নিয়মিত অভিনয় এবং আমরা গান নাচ করতাম ওখানে। আর মানে স্কুল কলেজ যেখানে যেতাম কেউ আমরা ঠেকায় রাখতে পারতো না আর কি, আচ্ছা, মানে ফুল অফ এনার্জি ছিলাম একেবারে। স্কাউট বলো, বিতর্ক প্রতিযোগিতা, হামনাথ, ভাওয়াইয়া, ভাটিয়ালি, নজরুল, রবীন্দ্র, নাচ, অভিনয় সব করতাম। আপনি তো মাল্টি ট্যালেন্টেড। আপনি কি নাচেও কি প্রাতিষ্ঠানিকভাবে শিখেছেন? নাচে প্রাতিষ্ঠানিক শিখেছি বলতে আমাদের এলাকাতে ঝুমা আপা বলে, এখনো উই আর কানেক্টেড, ঝুমা আপা ছিলেন, ঝুমা আপা শিখাতেন, তা থাইয়া থাইয়া শিখাইতেন। আমরা কি একটা স্টেপ দেখবো বসে বসে? না, অবশ্যই না। সিটিং এর এটা কিন্তু একটা মজার গল্প আছে। কি? আমার ম্যাট্রিক, এখন তো বললে আমার বয়স বুঝে যাবা, আমাদের ম্যাট্রিকে কিন্তু ডিভিশন ছিল, গ্রেড ছিল না। তো আমাদের কত সালের? যাই হোক, বাদ দাও, অত চালাকি করতে হবে না। কেমিস্ট্রিতে একটা ভাইবা পার্ট ছিল যেখানে 30 মার্ক থাকে। তখন আমি যাওয়ার পরে তো কেমিস্ট্রি ব্যাপারে আমি খুব বাউন্ডুলে, মানে আমি দেখে আমার মনে থাকে সব, অতটুকুই আমি পরে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে যেতাম, কিন্তু কখনো ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার জন্য আমি পড়ালেখা করিনি। তো ওখানে যখন গেছি ইন্টারভিউ নিবে, সব পরীক্ষা শেষ, এবার শুধু ভাইবা পার্টগুলো হবে, দুটো স্কুল। তো বলতেছে যে তোমার নাম কি? সার্টিফিকেট নেম হচ্ছে আমার ইমতিয়াজ। তো উনি বলছে যে ইমতিয়াজ নামে তো পাকিস্তানে একজন ক্রিকেটার আছে। আমি বলি না স্যার, উনি ইনজামামুল হক। তো বলছি ইনজামাম তো ক্রিকেট পারে, তুমি কি পারো? আমি বলছি স্যার আমি ক্রিকেট ছাড়া সব পারি। তো বলেছে যেমন? আমি গান পারি, নাচ পারি, অভিনয় পারি, আবৃত্তি পারি, মারামারি পারি, দৌড় পারি। তো তখন বলেছে তুমি নাচও পারো? আমি এতগুলা বললাম স্যার আপনার নাচটাই মাথায় ঢুকলো। তো বলতেছে তাহলে একটু নাচ দেখাও। আমি বলছি স্যার এটা তো নাচের জায়গা না। তো তখন বলতেছে যে তুমি যদি নাচ দেখাও আমি তোমাকে ফুল মার্ক দিব। 25 মার্ক ছিল, সরি 30 না, এখন মনে পড়েছে 25 ছিল। আমি বলছি না স্যার এটা হয় না। তখন দেখি সবাই ওই স্টুডেন্টরাও বলতেছে প্লিজ প্লিজ, এই তোর তো কপাল, স্যার এগুলো বলতেছে। পরে আমি মাঝি নাও ছাইরা দে ও মাঝি পালুরাইয়া দে, গা রে মাঝি গা কোনো গান, এটা স্কাউটে ডান্স করেছিলাম, ওটা মেরে দিলাম।
বিশ্বাস করবা না, মানে পুরা হলটার মধ্যে দুটা কলেজের স্টুডেন্ট তো সম্ভবত 75-100 মতো ছিল, ওরা এমন জোরে করতালি দিয়েছে। তখন সারি বলছে আস্তে, পাশের রুমেও পরীক্ষা চলতেছে, এটা তো মানে গভর্নমেন্ট পরীক্ষা। একদমই একদমই। স্যার একটু চিটিং করছে, আমাকে 25 দেয় নাই, 24 দিছিল। পরে আমি যখন মার্কশিটটা দেখেছিলাম সার্টিফিকেটে, তখন আমি সবার আগে ওটাই চেক করছিলাম যে ওখানে কত দিয়েছে। 24 মানে দিয়েছে। নাচে আপনি, ওটা কিসের ভাইবা ছিল? কেমিস্ট্রির ভাইবা ছিল। কেমিস্ট্রির ভাইবাতে আপনি নাচ করেছেন? উনি আমাকে আর একটা প্রশ্ন করেন নাই, শুধু নাচ দেখে শুধু আপনাকে নাচ মার্কস দেখে আমাকে দিয়েছে? marks ও দিয়েছে। মাই গড, চমৎকার। উপস্থাপনা আপনি খুব পছন্দ করেন, বা উপস্থাপনার তো অভিনয়ের পরেই উপস্থাপনাতে আসলেন যদি ভুল না করে থাকি, তাই তো? না, আমার প্রথমে আমার কেরিয়ার শুরু হয়েছে বিজ্ঞাপনে, হুম, বিজ্ঞাপনের পরে উপস্থাপনে আমি এসেছি, উপস্থাপনা থেকে আমাকে অভিনয় ডেকে নিয়ে গেছে। চমৎকার। আপনি একজন ভার্সেটাইল উপস্থাপক, সেটা নিঃসন্দেহে। কিন্তু তারপরও উপস্থাপনার কোন ধরনটা আপনি বেশি পছন্দ করেন বা বাছাই করছেন? উপস্থাপনার কোনো ধরন আছে কিনা আমি জানি না, হুম কিন্তু আমি হচ্ছে উইদাউট স্ক্রিপ্ট আমি উপস্থাপনাটা ভীষণ উপভোগ করি। হুম আর তুমি আমাকে ম্যাটেরিয়ালস দাও, তুমি আমাকে বলো যে এই পয়েন্ট এটা এটা গুলো, কিন্তু ওই আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, ওগুলো আমার একটু কম ভালো লাগে। আচ্ছা আচ্ছা। আপনি তো অনেক কাজ করেছেন, সিনেমায় কাজ করেছেন, ওটিটিতেও করেছেন, নাটকও করেছেন। তো বাংলাদেশ থেকেই কি শুধু অফারগুলো আসে, নাকি বাংলাদেশের বাইরে থেকেও আসে, কোনটা? দেখো, মানে অনেক কথা হয়, প্রচুর কথা হয়, এই মালয়েশিয়ান মুভি করতেছি, এই আমেরিকায় গিয়ে মুভি করতেছি, এই কানাডিয়ান মুভি করতেছি। আসলে আকাশে চাঁদ উঠলে সবাই দেখবে। ইভেন আমি যে সাকিব ভাইয়ের সাথে দুটো মুভি করেছি, অনেকে মানে মিডিয়ার সবাই হলে গিয়ে স্ক্রিনে দেখে জেনেছে যে এটাতে ইমতু আছে। কিন্তু আছে, হ্যাঁ, না হলে তো জানতাম আমি না। ঢোল পিটাই না। আচ্ছা, তাহলে আমরা তো শুনলাম যে তামিল সিনেমার নাকি নায়ক হতে যাচ্ছেন, এটা কি সত্যি নাকি ওই যে বললাম যে মিথ্যা? আলাপ চলে, আলাপ চলে, আলাপ চলে, চলুক কার আলাপ। সাথে আলাপ চলে? আপনার সাথে হয়েছে আলাপ? হ্যাঁ, ওটাই তো বলছি, আলাপ অনেক চলে, বাট আমি ডিম ফুটার আগে বাচ্চা গুনাটা পছন্দ করি না আর কি। এটা ডিম ফুটুক, তখন বাচ্চা সবাই দেখে গুনবে, সমস্যা তার নেই। মানে একটা কিন্তু গন্ধ আমরা পাচ্ছি যে ভবিষ্যতে তামিল ছবির নায়ক হতে যাচ্ছেন ইমতুরাতেশ। হলে তো ভালোই, বাট আমি দেশে পণ্য দেশেই কাজ করে হতে চাই ধন্য। আচ্ছা আচ্ছা। আহ, আমরা যদি প্রেমের সংখ্যা গুনতে যাই, তাহলে কি আমাদের ক্যালকুলেটর লাগবে? আমি গুণী নাই। প্রেম মানে প্রতিবার প্রেমে নতুন জীবন, জীবন কি করে একটাই। আচ্ছা, প্রেমিক হিসেবে ইমতুরাতেশ কেমন? প্রেমিক হিসেবে খুব বাজে, কি করেন আপনি? খুব খামখেয়ালি থাকি, যে ওকে টেকেন অ্যাজ গ্রান্টেড হয়ে যাই, তুই তো আসিস থাক, ওরকম আর কি। আচ্ছা। আসলে কি, মানে ওই যে বললাম না, আমার ওয়ে অফ থিঙ্কিংটা তো অনেক ডিফারেন্ট। আমার ওয়ে অফ এক্সপ্রেশন মাই লাভ, ওটা বুঝতে পারে না আমার ভালোবাসার মানুষগুলো আর কি। মানে আপনি কি চান তার থেকে কেয়ারটা বেশি, এরকম কিছু? না, আমি চাই যে সাহিত্যিক প্রেম করব। মানে মানে যেমন আমি আমার ওয়াইফকে নিয়ে একটা ইয়েতে সিয়ামের একটা শোতে গেছিলাম, লাভেলো কি যেন একটা, কাপল আর কি, লাভ বার্ডস। তো ওটাতে গিয়ে ও বলছে যে চিঠি লিখেন, আপনার বউকে চিঠি লিখেন। তো আমি চিঠি লিখলাম, ওরা নাকি ওটার মধ্যে কোনো ভালোবাসা খুঁজে পায় নাই। অথচ আমি লিখেছি যে তুমি ঘরটা গোছায় রেখো, ঠিকমতো খাবার দাবার খায়ো, বাগানে পানি দিও, পাখিগুলোকে খাবার দিও, সন্ধ্যার সময় কিছু খেয়ে নিও, আমার আসতে দেরি হবে, রাতে একসাথে খাবো, এগুলো আমি লিখছি। ওরা নাকি ওটার মধ্যে ভালোবাসা খুঁজে পায় নাই। কিন্তু এটার মধ্যে তো ভালোবাসা খুঁজে পাওয়া যাচ্ছে আসলে। হ্যাঁ, তুমি বুঝছো, তোমার ব্রেইন আছে তাইলে। খুব চমৎকার। আপনার যারা গার্লফ্রেন্ড ছিল, তারা কি বিয়ের আগেই ছিল, নাকি বিয়ের পরেও কেউ কেউ ঝুলিয়ে রেখেছেন? একজন ছিল, মানে ও আমাকে বলেনি যে ও ম্যারিড, তারপরে প্রেম না, হয়। আপনার বিয়ের আগে নাকি পরে? আমার বিয়ের পরে। করেনি? না 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 ঝুলিয়ে রেখেছেন কাউকে? না, আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড। আচ্ছা। মানে এইসব ব্যাপার এখন আমার কাছে খুবই আম, অর্থহীন লাগে এগুলো আমার। আপনার কোন গার্লফ্রেন্ড আপনাকে টুনটুনা ডাকতো? কেউ না। আপনি একটা গণমাধ্যমে বলেছিলেন আপনার গার্লফ্রেন্ড আপনাকে টুনটুনা ডাকে। টুনটুনা না, মনে হয় টুনা বলে কেউ ডাকতো, টুনা? হতে পারে। আই ডোন্ট আমাকে রিমেম্বার জিজ্ঞেস রাইট নাও, করতেছেন? আই ডোন্ট রিমেম্বার, আমার মনে পড়ছে না এখন। এমনিতে কি কি মনে আছে, কি কি? বাবুনি বলে ডাকতো, বাবুই বলে ডাকতো, পুচকি বলে ডাকতো, ভাইয়া বলেও ডাকতো। ভাইয়া? হ্যাঁ, তারপরে তো জান, কলিজা, এসব তো ফালতু জিনিস আছে কিডনি? এগুলো। কিডনি না, মনে নেই এরকম কেউ ডাকছে। হার্ট? ম্যাক্সিমাম বাবুই বলছে লাইফে, ম্যাক্সিমামই বাবুই বলছে। আচ্ছা আচ্ছা। ভাবিকে কি বলে ডাকেন আপনি? ভাবিকে শাওন বলেই তো ডাকি।
আর আপনাকে ভাবে কি বলে? কিন্তু বলেই ডাকে। বাহ, কি যে আনরোম্যান্টিক। আমরা জানি যে আজীবনে এটাই ডাকতে হবে, 2 দিন বাবু টাবু ডাইকা পরে আবার নাম ধরে ডাকাটা বেশি খারাপ না? একটা নিউজ শুনলাম এবং খুব অবাক হলাম যে আপনার একজন প্রাক্তন তিনি মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি পরশুদিনও কাঁদছি। তাই আমরা কি ছোট্ট করে তার একটা স্মৃতি শুনতে পারি? ওই একটাই মানুষ যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসছিলাম এবং আমি খুব চাচ্ছিলাম যে মানুষটা থাকুক, কিন্তু আসলে যখন ওকে অনেক ভালোবেসে ফেলছি তারপর জানি যে ম্যারিড। ও আচ্ছা, ওনার কথাই বলছিলেন আপনি একটু আগে, যে একজনই ছিল ম্যারিড। হ্যাঁ, তো উনি আপনাকে জানাননি যে উনি ম্যারিড? পরে জানাইছে আর কি। আচ্ছা, পরে জানাইছি, আর যখন জানাইছে তখন ব্যাপারটা ছিল এরকম যে থাকতি ম্যারিড, তাও আমার থাক, আমার লাইফে থাকে এরকম। মানে ওকে একটা সময় আমি পিটাইছি পর্যন্ত যে না তুই আমার কাছে থাকবি, আমার সাথে থাকতে হবে তোর, এরকমও হয়েছে। সো আই এনজয়েড দ্যাট পার্ট। এবং যখন ওকে আমি মার্সি দেখে সে আমার সাথে যখন ব্রেকআপ করে ফেলছে এবং আমার সব দিক দিয়ে অ্যাক্সেস বন্ধ করে দিছে ওকে রিচ করার, তো তখন যে ডিজাস্টারটা আই হ্যাভ ফেসড, এবং আমি তাহাজ্জুদ পড়তাম, তাহাজ্জুদ পড়ে আমি আল্লাহকে বলতাম যে আমি জানি যে এটা ঠিক হয়ে যাবে, কিন্তু তখন পর্যন্ত আমি যেন ঠিক থাকি, আমি যেন উল্টাপাল্টা কিছু না করি, আল্লাহ আমাকে ওই সামর্থ্যটা দাও। মানে খুব ভালোবাসা ছিল দুজনের মধ্যে। ওর মধ্যেও ওই ব্যাপারগুলো পাইছিলাম যেগুলো তোমাকে বললাম, যে একটু সাহিত্যিক প্রেম। তারপরে কি উনি মানে বাইরের কান্ট্রিতে মুভ করলো এই জন্য আপনাদের ট্রিটমেন্টের জন্যই? না না, আমাদের এমনি ব্রেকআপ হয়ে গেছে, এগুলো থাকে না তো। হ্যাঁ, বরকত হয় না তো এগুলোতে। কি হয়েছিল ওনার? ওর স্যার স্টিফেন হপকিংসের যে অসুখটা হয়েছিল, যে কারণে স্যার স্টিফেন হপকিংস তো চেনো, দ্য বিগ ব্যাং থিওরির যে প্রবক্তা। স্যার স্টিফেন হপকিংসের ওই অসুখটা হলে ওটা নিউরোলজিক্যালি একটা প্যারালাইসিস হয়ে যায়, শরীরটা আস্তে আস্তে ছোট হয়ে যায়, শরীরটা আস্তে আস্তে ছোট হতে হতে একসময় মারা যায়। শেষ কবে কথা হয়েছিল, মানে অসুস্থতার পরে কি কথা? হ্যাঁ, আমাদের মানে ও তো আমাদের ফ্যামিলি ফ্রেন্ড, আমার বউয়েরও খুব ভালো কাছের, আমার বউ সব জানে। ও আমার চেয়ে বেশি কাঁদছে, ও কান্না করে আমার বলতেছে যে তুমি কিভাবে পারতেছো না কান্না করে। আমি বলছি আমি কাঁদছি, তুমি দেখো নাই। শেষ কি কথা হয়েছিল মনে আছে প্রাক্তনের সাথে? শেষ যখন কথা হয়েছিল ও কথা বলতে পারছিল না, ওই যে গলার এখানে একটা পাইপ বসিয়ে তারপরে ও ইশারায় কথা বলছিল, ঠোঁট নাড়ায় কথা বলছিল আর কি। আর ধরো মানে কান্না করে দিত আর কি, এই থাবড়াবো, এই কাঁদবি না, কাঁদলে ফোন কেটে দিব, এরকম করতাম আর কি। আল্লাহ তাআলা ওনাকে বেস্ট নসিব করুক। আপনার সম্পর্কে বিগেস্ট কন্ট্রোভার্সি কি? এটা নিয়ে আরেকটা পডকাস্টে বলেছি, এখন তুমি যদি আবার শুনতে চাও। আমরা শুনি জাগো মানুষ, মানে এই কথাটা আসলে কেন, কথা হচ্ছে কেন? আসলে দেখো, তুমি একজন আর্টিস্ট হিসেবে তুমি জানো তোমাকে কি কি গালি দেওয়া হয়, রাইট? তুমি তো জানো তোমাকে, হ্যাঁ, তোমাকে ইনবক্সে বা তোমাকে কিভাবে বুলিং করা হয়। তা আমাদের ইন্ডাস্ট্রিতে দুভাবে একটা ছেলেকে বুলিং করে, একটা হচ্ছে ও দালাল, ও সাপ্লাই দেয়, আর না হলে ওর চরিত্রের প্রবলেম আছে। তো চরিত্রের প্রবলেম তো কমন হচ্ছে যে কোনো নায়িকারে বাদ দেয় না, কোনো মেয়েরে বাদ দেয় না, মেয়ে ভক্তদেরকে লোভ দেখায়, কাজ দিবে বলে নিয়ে আসে, এরকম কথা বলে না। আমার ক্ষেত্রে আমি যে জিনিসটা বেশি শুনেছি, আমি তো অনেক কথাই শুনেছি, কিন্তু ওই যে তুমি বললা যে আমার কাপড় চোপড় একটু ডিফারেন্ট, আমার লাইফস্টাইল একটু ডিফারেন্ট, ওটার কারণে নাকি আমি জানি না আমাকে সমগামী এরকম কিছু শব্দ বলা হয়। তো প্রথম খুব মন খারাপ হতো, কান্নাকাটি করতাম, ওই যে নায়িকাদের মতো বালিশ চাপা দিয়া বিছানায় গিয়ে পড়ে কান্নাকাটি করতাম। পরে চিন্তা করছি আসলে পাকা আমের দিকেই ঢিল ছড়ে, যার খুশি যা বলে যাক, আমার লাইফ আমি এনজয় করবো। আচ্ছা, পাটা যেহেতু আমার, আমি কোন জুতায় পাটা রাখবো এটা তো আমার ডিসিশন। এখন কে কি বললো না বললো আমার তাতে কিছু যায় আসে না। তারপরেও বলা হয় যে যা ঘটে, যা রটে তা কিছু হলো ঘটে, যা রটে যা ঘটে তা কিছুটা হলো রটে, নাকি? যা রটে কিছুটা হলো ঘটে। আমি কি ব্যাখ্যা দিব আমি জানি না। এখন তুমি একটা নন মিডিয়া পারসন এবং তুমি একটা মেয়ে নও, মানে আমি বলছি যে এটা কিভাবে ছড়াইলো না, ওটাই তো বলছি, আমি শেয়ার করি। মানে ছড়াইলো বলতে শুধু আমাকে নিয়ে বলে, তুমি কি শিওর না আরো কিছু মানুষ আছে যাদের নিয়ে কথা বলে একদম আমার মতো অভিনয় করে এরকম? অনেকেই আছে। এবং তুমি কি শিওর যে ওরা ওরকম? না, আমি তো সেটা তো ওটাই বলছি যে যারটা সে ব্যাখ্যা দিতে পারবে। আমার যেটা হয়েছে, আই স্টিল ডোন্ট রিগ্রেট ফর দ্যাট। ধরো আমি একটা ব্রিটিশ অ্যাম্বাসিতে পার্টিতে গেছি, ওটা মেট্রোসেক্সুয়াল, ওখানে সবাই আসছে, এখন ওখানে একটা ছেলেও হয়তো মেয়ে সেজে আছে, যেটা আমার জানার কথা না, বা আমি ওখানে দেখতে যাই না টেস্ট করে যে কোনটা ছেলে কোনটা মেয়ে, না। এখন সবাই, আমি মিডিয়া পার্সন, আমার সাথে ছবি তুলবে। ও
তো এখন ছবি তোলার পরে যদি সেটাও সেল করে, ও যদি আরো দুটো ছেলে মডেলকে দেখা, বলে যে এই যে দেখ এই হিরো তো আমার সাথে কালকে রাত্রে ছিল, এটা সেটা এরকম যদি বলে, এখানে আমার করার কিছু নাই। তাহলে এই ধরনের ঘটনা থেকে আসলে সূত্রপাত, আমি মানে জানি না, আপনার হতে ছবি পারে, থেকে? আমি এগুলো নিয়ে ভাবি নাই তো আমি বলতে পারবো না। যে বলে সে জানে সে কেন বলে, এটা তো আমি জানার কথা না যে সে কেন বলে, রাইট? আমি জানি যে আমার কি উত্তর দেওয়া উচিত। আচ্ছা, কিন্তু এই যে এই বিষয়টা যখন ঘটে গেল বা রটে গেল, সরি দুঃখিত, ঘটে না রটে গেল যখন, তখন তো নিশ্চয়ই কিছু প্রস্তাব বা আমি অস্বাভাবিক তোমাকে প্রস্তাব। আরো সহজ ভাবে বলি, তুমি বাইরের কথা বাদ দাও, তুমি তোমার কথা বাদ দাও, ইফ আই টক অ্যাবাউট মাই ওয়াইফ, ও তো আমার সাথে থাকে, তো ওকে বিভিন্ন ফেক আইডি থেকে এরকম টেক্সট করে ওকে ব্লক মেরে দেয়, কিন্তু ইনবক্সে তো কথাগুলো থেকে যায়। ও প্রথম প্রথম এগুলো নিয়ে প্যারা খাইতো। আহা, এবং মজার ব্যাপার হচ্ছে, মানে তুমিও খুব মজা পাবা, যে আমার বউ বলতো বিয়ের 2-3 বছর পরে যে আগে একটা ছেলেকে দেখলে ভাবতাম যে ও কি কলেজে পড়ে নাকি ও ভার্সিটিতে পড়ে, ভার্সিটিতে পড়লেও কোন ভার্সিটিতে পড়ে, ওর বাড়ি কোথায় হতে পারে। বাবা এখন মিডিয়া পার্সনের সাথে সংসার করি, এখন ছেলে দেখলে আগে ভাবি ও কি মানুষ। ও কি এটা না ওটা নাকি আচ্ছা, সেটা, আচ্ছা। হ্যাঁ। বা একটা মেয়ে দেখলে ও ভাবে যে ওর কি চরিত্র ভালো নাকি ভালো না। এটা নিয়ে আমরা ফ্রেন্ডরা অনেক হাসাহাসি করি আর কি, এগুলো নিয়ে। আচ্ছা আচ্ছা, মানে বিষয়টাকে ফানি হিসেবে নিয়ে নিয়েছেন। আমরা আমরা পুরো ব্যাপারটাকেই ফান হিসেবে নিয়েছি। চমৎকার চমৎকার। আপনাকে করা সবচেয়ে বাজে মন্তব্য কোনোটা মনে আছে? বা বলতে না চাইলেও সমস্যা নেই। না, এত বাজে কমেন্ট দেখেছি তো ভাবছি আর কি। সর্বোচ্চ বাজে কোনটা হতে পারে? সর্বোচ্চ বাজে অনেক সময় হয় কি, আমি হয়তো একটা নিউজ পেপারে নিউজ শেয়ার করেছি, এটা কোন একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে গেছে, আচ্ছা, ওনার যে ভক্তরা, ওই দলের ভক্তরা একদম মানে মাখন দিয়ে আমাকে ভালোবাসা দিয়ে যায় আর কি পোস্টে। আই ডোন্ট মাইন্ড, কারণ ওরা ওদের দলকে পছন্দ করে, ওরা ওই ভালোবাসা লয়ালিটিটা দেখায় আর কি কমেন্ট বক্সে। একদমই। 1 মিনিট যদি আপনার হেটার্সদেরকে মানে বকা দেওয়ার সুযোগ পেতেন, এখন যদি 1 মিনিট আপনাকে দেই, আপনি কি কি বলতেন? ধরেন আমরা কেউ নাই, চোখ কান নাক সব বন্ধ করে রাখছি। প্রথম কথা হচ্ছে যে আপনি আমার পেজের পোস্টে এসে একটা বাজে কমেন্ট করলেন, তো ভাবখানা এমন দেখাচ্ছেন যে আপনার ঘরে এক এক বালতি ময়লা আছে, আপনি জায়গা পাইতেছেন না, আপনি আমার ঘরে এসে ফেলছেন। জিনিসটা কিন্তু ওরকম। দেখেন, আপনার মতামত থাকতেই পারে, আপনার মতামতটা তো আপনি আপনার ওয়ালে লিখতে পারেন, তাই না? আমার ওয়ালে তো আমি আমার মতামত লিখবো, আপনার মত তো আমি আমার ওয়ালে লিখবো না। তারপর আপনি বাজে কমেন্ট করছেন, অনেকবার বাজে কমেন্ট করছেন। হ্যাঁ, আপনাকেই বলতেছি, আপনি অনেক বাজে কমেন্ট করছেন, আমি কোনোদিন আপনাকে বাজে রিপ্লাই দিই নাই। এটা কেন জানেন? এটা আমার ফ্যামিলি শিক্ষা। আর আপনার ফ্যামিলি হয়তো আপনাকে ভালো কিছু শিখাইছে, কিন্তু আপনি ভালোভাবে শিখতে পারেন নাই। কারণ আমি ওই যে দেখেন, এখনো পর্যন্ত আমি আপনার ফ্যামিলি নিয়েও কথা বলার মানে শিক্ষাটা পাই নাই, এই জন্যই ওই কথাটা বললাম। দ্বিতীয়ত হচ্ছে যে পৃথিবীতে কখনো এক বাগানে আপনি সব ফুল একরকম দেখবেন না। আপনি যদি গ্যান্দা ফুলও লাগান না, তারপর দেখবেন গ্যান্দা ফুলের রঙের মধ্যে ভ্যারিয়েশন আছে, সাইজের মধ্যে ভ্যারিয়েশন আছে। পৃথিবীতে সবাই একরকম হয় না, আপনার মতো করে সবাই ভাববে না, এটা আশা করেন না, এটা জীবনও হবে না। সবাইকে নিজের মতো করে ভাবতে দেন, ভালো হয়ে যান। চমৎকার। প্রেমে পড়লে ছেলেরা পেছনে চুল এরকম করে কেন? কেন চুলকায় কেন? হয়তো অন্য কোথাও চুলকায়, ওটা চুকাইতে পারে না দেখে এখানে চুলকায়। সরি ফর দ্য ব্যাড জোক। ইমতুরাতে প্রেমে পড়লে কি করে? আমার হার্টবিট অনেক ফাস্ট হয়ে যায়, বারবার দেখতে মন চায়, বিভিন্ন বাহানায় কথা বলতে ইচ্ছে করে, এই তো কমন ডিজিজ। আচ্ছা, Syndrome. ইমতুরাতে ট্যাটু কতগুলো করেছেন? গুনি নাই, 1 2 3 কোথায় কোথায় করেছেন? 1 2 3 4 5 6 7 7টা। 7টা? কোথায় করেছেন? আচ্ছা, দুটো তো মানে দেখা যাচ্ছে, মনে হয় ঘাড়ে একটা আছে। ঘাড়ে না, এখানে একটা স্টার আছে, এখানে একটা ওই যে হার্টবিট। Heartbeat সবগুলো কি type-এর। মিনিংফুল? না না না, মিনিংফুল না। আচ্ছা। এখানে হচ্ছে প্লে অপশন। এটা কি প্লে প্লে অপশন, বাটন? হ্যাঁ, প্লে অপশন। কেন প্লে? কেন আপনাকে প্লে করা? আচ্ছা, সবকিছুতে মানে কেনর উত্তর না, হয়। আমি শুনেছি ট্যাটু নাকি মিনিংফুল হয়। এটা মানে যারা ডিপেন্ডস, করে। ডিপেন্ডস। দেখো, Okay. কেউ এরকম মেহেদি নিয়ে করে হাতের মধ্যে দিয়ে রং করে, কেউ অনেক সুন্দর করে নকশা করে। আচ্ছা, হোয়াটএভার। দুটোই প্লে মেহেদি। দেখলাম 3টা, আর কোথায় আছে? আচ্ছা, অনেক জায়গায় আছে, মানে যেখানে ভাবছো ওখানে নাই। আর তুমি ভেবেছো পায়ে আছে, পায়ে মানে নাই। আমি ভেবেছি হ্যাঁ, আমি পা বা মাথা। এটাই বলেছি, ডার্টি মাইন্ড থিংস ফার্স্ট। তুমি ভেবেছো আমি অন্য কিছু বলেছি, অন্য কিছু বলিনি। আপনি মাঝে মাঝে নিজেকেই নিজে ট্রোল করেন, অনেকে বলে। তো সেক্ষেত্রে তাই? একদমই তাই, কারণ মাঝে মাঝে আমরা দেখি আপনি শিশুকালের যে
জামা কাপড় সেগুলো পরেও সোশ্যাল মিডিয়াতে চলে আসে। কালের জামা কাপড় তো আমি এখনো পরে আছি, তুমিও পরে আছো, এটা সবার পড়তে হয়। আচ্ছা, না মানে ওটা যখন শো করেন মানে সোশ্যাল মিডিয়াতে, এটা কেন? ডিপেন্ডস আমি তখন কোথায় ছিলাম। আমি যদি বাসায় থাকি তাহলে এটা সোশ্যাল মিডিয়াটা বাংলাদেশের হাব না, এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ওয়েবসাইট না ফেসবুক, এটা ওয়ার্ল্ড ওয়াইড। ভালো করে নজর দিলে দেখবেন যে অনেকেই পড়ে, আমি এখানে। আচ্ছা, মানে এটা কি কোনো ইন্সপায়ারেশন বা কোনো ইন্সপায়ারিং নট লাইক মেসেজ দ্যাট, দিতে মানে চান? জিনিসটা হচ্ছে এটা নিজের দৃষ্টিভঙ্গি, খারাপ ভাবলে খারাপ, খারাপ না ভাবলে কিছুই না। মানে আমরা সাধারণত নায়িকাদেরকে দেখি খোলামেলা ড্রেস পরতে বা আমি তো এরকম। সেটাই বলছি, এই যে দেখার অভ্যাস করতে হবে তো। আচ্ছা আচ্ছা, এটা তো সোশ্যাল মিডিয়া না, মানে অন্যরাও অনেক দেশে পড়ছে, আমরা দেখছি না বলে কি ওটা মিথ্যে হয়ে গেল? আচ্ছা। রিসেন্টলি ভূমিকম্প নিয়ে আপনি একটা ভিডিও বানিয়েছেন, কি মনে হয় মানে ভূমিকম্প কেন বেশি হচ্ছে এই টপিকে? আপনি কি এই ব্যাপারে কিছু বলতে চান? এটা প্রাকৃতিক বিষয়, এটা হবেই। প্রতিনিয়তই ভূমিকম্প হয়, সবসময় আমরা অনুভবটা পাই না। যখন অনুভব পাই তখন এই যে তোমরা প্রশ্ন করো আর কি। এবার র্যাপিড ফায়ার। সকালে উঠে যদি দেখেন যে আপনি মেয়ে হয়ে গেছেন, কি করবেন? কাকে প্রথম ফোনটা দেবেন? বউকেই কল দিব যে তুমি কি ছেলে হইছো। খুবই চমৎকার। ভাবিকে বলেননি এমন একটা কথা? তুমি যতটা নিজেকে ভালো ভাবো অতটা ভালো দুনিয়াতে চলে না। সো সুইট। আচ্ছা, শাকিব খানের কি আছে যেটা আপনার নাই? এখন সাকিব ভাইয়ের একটা পিটানো ফিট একটা বডি আছে যেটা আমার নাই। আপনারও অনেক ভালো আছে। পরিমণির কি আছে যেটা আপনার নেই? জন্মদিন পালন করার স্পন্সর। আচ্ছা, ইমতুর আতিশ কি নেক্সট সুপারস্টার বাংলাদেশের? আই বিলিভ আই এম দ্য সুপারস্টার আমার এখনই? ফ্যামিলি, আমার ফ্রেন্ডসদের মধ্যে। আচ্ছা, ইমতু এ পর্যন্ত 100-র নিচে নাকি 100-র উপরে গার্লফ্রেন্ড ছিল ইমতুর? হাজারের কাছাকাছি হবে, হাজারের কাছাকাছি? নাটকের চরিত্র সহ আর কি। ওটা বাদে? ওটা বাদে গুণী নাই, 100 হবে না। 100 হবে না। না। সালমান খানের কি আছে যেটা আপনার নাই? ওই যে হাতের ব্রেসলেটটা। সালমান খানের কি নেই যেটা আপনার আছে? বউ। আচ্ছা, প্রিয় ওকে, প্রিয় রং? ল্যাভেন্ডার। আচ্ছা, প্রিয় নায়িকা? দেশের বাইরে নাকি দেশে? দেশে। দেশে ববিতা ম্যাম। প্রিয় নায়ক? প্রিয় নায়ক সালমান শাহ। বাহ, চমৎকার। আপনার সাথে খুব বড় একটা আড্ডা হলো এবং খুবই ভালো লেগেছে। আশা করছি আপনারও খুব ভালো লেগেছে। শেষ মুহূর্তে কিছু বলার থাকলে আমাকে কিছু বলতে চান? না, তুমি অনেক লক্ষ্মী একটা মেয়ে, আর লক্ষ্মী মানুষরা অনেক বেশি বাধার সম্মুখীন হয়। তুমিও মাঝে মাঝে বাধার সম্মুখীন হও, এবং তুমি তোমার আপন গুণে, আপন দুটিতে যেভাবে বাধা ডিংড়ে সামনে এগিয়ে যাচ্ছ, সেটাই চালিয়ে যাও। নতুন করে চাওয়া কিছু নেই। তোমার সাফল্য সবসময় আমাকে আনন্দ দেয়। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। থ্যাংক ইউ সো মাচ। থ্যাঙ্কস টু জাগো এফএম, থ্যাঙ্কস টু ইউ। হ্যালো গাইস, এটাই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি পুরো আয়োজন ভালো লেগেছে। আগামী পর্বে আবার কোনো সেলিব্রিটি গেস্ট নিয়ে কিন্তু আমি হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।